আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায়ের ক্লাসে। হ্যাঁ, তো আমরা এর আগে অর্থাৎ ঈদের আগে চতুর্থ অধ্যায় থেকে ক্লাস শুরু করেছিলাম ম্যাথমেটিক্সের। সেখান থেকে আমরা ফাংশন, তারপরে লিমিট, তারপরে মূল নিয়ম, অন্তরীকরণ অর্থাৎ 4 অধ্যায় 7 অধ্যায় পর্যন্ত আমরা ক্লাস নিয়েছিলাম। তো এখন আমাদের কিন্তু মিড টার্ম 1 মাস পরে, তো মোটামুটি আর 3টা অধ্যায় শেষ করলে আমাদের মোটামুটি মিড টার্মটা কমপ্লিট হয়ে যাবে আর কি। তো 3টা অধ্যায় শেষ করতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4টা ক্লাস হলেই তোমাদের এই 3টা অধ্যায় শেষ হয়ে যাবে আর কি। আজকে প্রথম অধ্যায় শেষ করব, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়। তো প্রথম এই একটু দেখে নিই আগে ভিডিওটা ঠিক আছে কিনা। এবার প্রথমবার একটু সাউন্ডের প্রবলেম ছিল। হ্যাঁ, প্রথমবার একটু সাউন্ডের প্রবলেম ছিল। এই আগে ভিডিওটা ঠিক আছে কিনা। এবার প্রথমবার একটু সাউন্ডের প্রবলেম ছিল। হ্যাঁ, আচ্ছা এখন ঠিক আছে। হ্যাঁ, এখন আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের। আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, বৃষ্টি হচ্ছে কি তোমাদের এলাকায়? কারেন্ট কি আছে আদৌ? অনেকের এলাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে, কারেন্ট কিন্তু নাই। আমারও কারেন্ট নাই, এখানে আইপিএস দিয়ে চলতেছে আর কি, বুঝছো? তো তোমাদের পড়াশোনার অবস্থা কি একটু বলো, কমেন্ট করে আমাকে বলো। তো এখানে সালাম দিয়েছো আহ রেজা, ওয়ালাইকুম আসসালাম। ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা যারা যারা জয়েন করছো, হ্যাঁ একটু সবাই কমেন্ট করো যে সবার পড়াশোনা কতদূর কি করছেন, বাসায় কি আদৌ পড়াশোনা করছেন। যারা বিশেষ করে পেইডের স্টুডেন্ট আছেন, আপনাদের কিন্তু আমি ক্যালকুলাস মোটামুটি অন্তরীকরণটা শেষ করে, বলতে গেলে যে অন্তরীকরণ যদি সাধ্যদের মধ্যে তুমি ভালোভাবে করতে পারো তাহলে আর কি অন্তরীকরণ তোমার মোটামুটি ভালো হবে। ভাই অ্যাপে ক্লাস হবে কিনা? হ্যাঁ, অ্যাপে এই ক্লাসটা আমি একটু পরে দিয়ে দেবো, বুঝছো? আজকে ফেসবুকে করো, ফেসবুকে করার পর এইটা ডাউনলোড করে আমি অ্যাপের মধ্যে দিয়ে দেব। ওকে, তো তোমরা যারা যারা আমাদের পেইড স্টুডেন্ট তোমরা আজকে ফেসবুকে করো, আমরা এটা ডাউনলোড করার পরে আমরা এটা দিয়ে দেবো অ্যাপের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ভাই ক্যালকুলাসের অধ্যায় কি শেষ? না, এখনো ক্যালকুলাসের অধ্যায় শেষ হয়নি, তবে মিড টার্মের জন্য অতটুকু পড়লে এনাফ। মিড টার্মের জন্য আর বেশি পড়তে হবে না। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমাদের এই অধ্যায়গুলো শেষ করতে বেশি দিন সময় লাগবে না। আমি একটু বলি, আপনাদের মিড টার্মে মোটামুটি আপনারা 1 থেকে শুরু করে, হ্যাঁ 1 থেকে শুরু করে আপনারা 7 অধ্যায়, এই 7 অধ্যায় পর্যন্ত আর কি মিড টার্মে থাকে নরমালি। আর যদি কারো বেশি থাকে তাহলে সর্বোচ্চ দেখা যায় 1 থেকে সর্বোচ্চ যদি বলি 9 অধ্যায় পর্যন্ত আর কি মিড টার্মে দিবে আর কি। হ্যাঁ, তো এই হলো মিড টার্মের সিলেবাস। আবার অনেক ক্ষেত্রে অনেকের ভেক্টরটাও অ্যাড করে। তো অনেকের ক্ষেত্রে কি করে, ভেক্টরটা অ্যাড করে কিরকম, যে এরকম আর কি 1-2 অধ্যায় শেষ করলো, তারপরে মনে করো 4-5-6 শেষ করলো, বা 7ও শেষ করতে পারে। আর তারপরে তোমার 13-14 এই অধ্যায়গুলো অ্যাড করা থাকতে পারে মিড টার্মে আর কি। তো আমাদের তো তেমন কোনো চিন্তার কিছু নাই, তাই নয় কি? কারণ কি, আমাদের আর্কাইভ ক্লাস আছে। তো ধরে নাও সাপোজ আমি যদি কন্টিনিউয়াসলি অধ্যায়গুলো আর কি চালিয়ে যাই, মানে 1 থেকে শুরু করে সিরিয়ালি যাই, এখন 1 থেকে 3 অধ্যায় পর্যন্ত পড়াবো, এরপরে হয়তো আমি আবার 8 অধ্যায় কিংবা 13 অধ্যায় শুরু করতে পারি। তো এতে কেন কোনো সমস্যা নেই, কারণ আমাদের আর্কাইভ ক্লাস আছে। আর্কাইভ ক্লাস দেখলেই তোমরা আমাদের এই যে 13-14 অধ্যায় বলো, যে কোনো অধ্যায় তোমরা কিন্তু ইজিলি ওখান থেকে করে নিতে পারবে, কারণ ক্লাস সেম, টপিক সেম। তোমরা ওখানেও স্মার্ট বোর্ডে ক্লাস পাবা, এখানেও স্মার্ট বোর্ডে কিন্তু ক্লাস পাবা। ক্লিয়ার? বই পাই নাই, বই তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে এবং আজকে, মানে 2 দিন হলো আমরা বই পাঠাইলাম। তো আশা করি 3-4 দিনের মধ্যে তোমাদের হাতে বই পেয়ে যাবে। তোমরা সবাই বই পাবা। তোমাদের অলরেডি ফোনে মেসেজ গেছে কিনা সেটা চেক দিবা, বুঝছো? তোমাদের সবার ফোনে মেসেজ যাওয়ার কথা স্টেট ফার্স্ট থেকে। হ্যাঁ, আর যদি মেসেজ না পাও, ফোন না পাও, মানে কিছুই করা হয়নি, তোমাকে কেউ কলও দেয়নি যে ভাই আপনার অ্যাড্রেস কি, তো এই জন্য কিন্তু তোমরা যেটা করবা,
তোমাদের কিন্তু এর আগেও বলেছি আমি, তোমরা যারা বই পাও নাই, হ্যাঁ তোমরা কিন্তু অনেকে আমার নাম্বারে কল দাও ভুল করে, এইটা করিও না ভাই, কারণ আমি এখন অনেক ব্যস্ত মানুষ। তোমরা একটু কষ্ট করে এই যে এই নাম্বারটাতে একটু কল দিবা, হ্যাঁ এই নাম্বারটাতে একটু কল দিবা। কখন কল দিবা? ম্যাক্সিমাম সময় আমাদের এই যে ডেলিভারি কাজগুলো করা হয় কিন্তু দুপুরে। কখন করা হয়? দুপুরে 2টা থেকে শুরু হয়, হ্যাঁ তো তোমরা 2টা থেকে একটু কল দেওয়ার ট্রাই করবা, বুঝছো? 2টা থেকে কল দিবা এই নাম্বারগুলোতে, 01647214210। এই যে হটলাইন নাম্বার, এই নাম্বারে তোমরা হচ্ছে দুপুর 2টা থেকে, হ্যাঁ এই যে দেখো দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত তোমরা হচ্ছে কল দিবা। সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা কল দিয়ে তোমাদের বইয়ের আপডেটটা জেনে নিবা। তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হবে যে ভাইয়া তোমার ওয়েবসাইট নাম্বারটা কি, তো তখন আমরা দেখবো যে তোমার ওই নাম্বারে আমরা এন্ট্রি করছি কিনা স্টেট ফার্স্টে। যদি করে থাকি তাহলে আমরা বলতে পারবো যে তোমাদের বই বর্তমানে স্টেট ফার্স্টের হাবে আছে, কিংবা ওখান থেকে তোমার অ্যাড্রেসে রওনা দিয়েছে, তো আমরা বলতে পারবো। হ্যাঁ তো তোমরা এই কাজটা করবে, বুঝছো? ঠিক আছে, বোঝা গেছে কি? যারা বই পাও নাই কিংবা বই নিয়ে যাদের সমস্যা আছে তারা এই নাম্বারে কল দিবা দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত, ওই সময় ওরা কাজ করে। আর এছাড়াও তোমরা যেটা করতে পারো, এখন যদি বই সম্পর্কে জানতে চাও এখনো জানতে পারবা, সেজন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01921214910, এই নাম্বারে একটু যোগাযোগ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। এখন তোমরা অনেকে অভিযোগ দাও যে ভাই আমরা হোয়াটসঅ্যাপ করার পরও আপনাদের কর্মীদেরকে পাই না, বারবার দিবা, একবার না 20 থেকে 30 বারও না, 50 থেকে 60 বার দরকার বলে একটা মেসেজ বারবার তুমি রিপিট করে কপি করে দিবা। কারণ কি হয় দেখো, এই হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক স্টুডেন্ট একসাথে মানে মেসেজ দেয় আর কি, তো ওই যে কর্মী রিপ্লাই দেয় ও দেখা যায় যে 10 জনের যখন রিপ্লাই দেয় একসাথে, তখন দেখা যায় যে একজনকে ভুলে যায়, হ্যাঁ অটোমেটিকলি, যদিও এটা হয় না তাও একজন দুজনকে ভুলে যায়। তো আপনি কি করবেন, যখন বারবার মেসেজ তাকে দিবেন সো সে আপনাকে ভুলবে না। তো আপনি যদি বারবার আমাদেরকে মেসেজ দেন কিংবা কল দেন, আমরা কিন্তু কেউ বিরক্ত হব না। তো আপনি বারবার কল দেন কিংবা মেসেজ দেন, দেওয়ার পর যতক্ষণ না আপনার সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আপনি তাদেরকে মেসেজ দিবেন, তাহলে আশা করি সমস্যার সমাধান পাবেন। ঠিক আছে, তো যাই হোক কথা আর না বাড়াই, তোমাদেরকেও আমি ওয়ে গুলো বললাম, পেজ আছে পেজেও সেম কাজ, পেজেও মেসেজ দিবা, হ্যাঁ তাহলেই হবে। তো দেখো তাহলে আমরা আংশিক ভগ্নাংশ শুরু করব। হ্যাঁ দেখো, তো আংশিক ভগ্নাংশ মানে কি? আংশিক ভগ্নাংশ, এই আংশিক ভগ্নাংশ নামটা একটু মনে রাখবা, কারণ এই চ্যাপ্টারটার মতোই একটা চ্যাপ্টার কিন্তু আছে আমাদের। কোথায় আছে জানো? এটা কিন্তু আমাদের ক্যালকুলাসের মধ্যেই আছে। এই আংশিক ভগ্নাংশের মতোই একটা নাম আছে, তোমাদের ওটা আমি পড়াবো আর কি। হ্যাঁ ওটা মেবি তোমাদের 10ম অধ্যায়ে আছে আর কি, তো ওইখানে আমি তোমাদেরকে এটা পড়াবো আর কি। তো যাই হোক, তো আংশিক ভগ্নাংশ বলতে মূলত একটা ভগ্নাংশের অংশকে বোঝায়। ব্যাপারটা হলো ঠিক এরকম, ধরো সাপোজ তোমরা সবাই ছোটবেলায় যদি আমি একটা ভগ্নাংশের কথা বলি, ধরো তোমরা এরকম ভগ্নাংশ করছো সবাই আশা করি। কিরকম ভাইয়া? দেখো ধরো সাপোজ আমি একটা ভগ্নাংশ নরমালি দেই, হ্যাঁ ধরো যে 1 বাই তোমার মনে করো 3 প্লাস হচ্ছে 1 বাই কি দেই 3 দেই। হ্যাঁ তো এইটা একটা ভগ্নাংশ না, বাট খণ্ডিত ভগ্নাংশ, মানে এইটা একটা ভগ্নাংশ আবার এইটা আরেকটা ভগ্নাংশ, এটা প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ। সো এখন যদি তুমি এই দুটাকে যোগ করো তাহলে তুমি কি পাবা? 3, এখানে পাবা 1, আবার এখানে পাবা 1, দ্যাট মিন্স 2/3। তো এই যে দেখো একটা সুন্দর জিনিস পাইলা, তুমি কি পাইলা? এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশ একটা পাইলা, তাই না? তো এখানেও ব্যাপারটা ঠিক ওরকমই, যে আমাদের একটা সম্পূর্ণ ভগ্নাংশ দেওয়া থাকবে, মানে ভগ্নাংশ বলতে গেলে ওটাকে বলতে পারো তুমি বড় একটা ভগ্নাংশ দেওয়া থাকবে। হ্যাঁ একটা বিশাল বড় একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, ওইটাকে একটু জটিল টাইপের দেওয়া থাকবে আর কি ভগ্নাংশ। ওই ভগ্নাংশটা থেকে তোমাকে নিয়ে যাইতে হবে কোথায়? এই অংশটি, অর্থাৎ এই যে 2/3টাকে আমি 1/3 কিংবা 1/3 আকারে যে লিখতে পারবো, এই ব্যাপারটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে আংশিক ভগ্নাংশ। বোঝা গেছে? এই যে একটা ভগ্নাংশ দেখতেছো 2/3, এটা একটা ভগ্নাংশ, আর এগুলো কি? তার অংশ, আংশিক ভগ্নাংশ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, তুর্য লেখছেন কোর্স কিনবো কিভাবে? সহজ উপায় ভাই, আমাদের ওয়েবসাইটে মেসেজ করেন, পেজে মেসেজ করেন, ওরা বলে দিবে কোর্স কিভাবে কিনবেন। ক্লিয়ার ভাইয়া? আমাদের ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, সেখানে গেলেই কোর্স বিষয়গুলো জানতে পারবা। আচ্ছা এখন আসো আমরা এই ভগ্নাংশ সম্পর্কে একটা বিষয় আমরা শিখবো, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত
ভগ্নাংশ, আরেকটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, তো আমি আগে প্রকৃতটাই বুঝাই। হ্যাঁ, প্রকৃতটাই আগে বুঝাই। সো দেখো আমি এই জিনিসটা এখানে একটু ছোট করে লিখি হালকা, তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? দেখো, তাহলে এখন বলো তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? সবাই প্রকৃত ভগ্নাংশ চেনো তো নাকি? নাকি চেনো না, ভুলে গেছো? সো প্রকৃত ভগ্নাংশ কোনটা? ধরো যে সাপোজ উপরে আমাদের কি থাকে, নরমালি আমরা কি জানি বলো? আমাদের উপরে থাকে কি হর, আর নিচে থাকে লব, নাকি? এটা হয়, উপরে থাকে লব আর নিচে থাকে হর। তাহলে প্রকৃত ভগ্নাংশ তখনই হবে যখন, এই দেখো আমি এখানে শুধু এভাবে লিখতেছি প্রকৃত, হ্যাঁ, যখন কি হবে, লবটা আমাদের ছোট হবে। লবটা কি হবে? ছোট হবে, আর হরটা বড় হবে। এগুলো তোমরা জানো, তাও অনেকেই বোঝো না, যার জন্য একটু ভাঙে ভাঙে বলতেছি। ধরো সাপোজ আমি যদি লিখি 1/2, এটা কি প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, এই যে এটার যে লবটা আছে এটা ছোট আর হরটা কি বড়। ঠিক এখানেও সেম, এখানেও তোমাদেরকে একটা প্রশ্ন করা হবে আর কি। এটা কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসা প্রশ্ন। সো প্রশ্নটা কি করা হয় আমি একটু দেখে বলি তোমাদের। প্রশ্নটা তোমাদেরকে এইভাবে করে যে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা দাও, প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা দাও। এখন কথা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা তোমরা অনেকে কি লিখবা, যে যে ভগ্নাংশের কি লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তখন কিন্তু উত্তরটা ভুল হবে, মানে এইভাবে লেখা যাবে না। তখন এইটার ক্ষেত্রে লেখার সিস্টেমটা একটু আলাদা। জিনিস একই, জিনিসটা একই, বাট একটু সিস্টেমটা আলাদা। কিরকম দেখো, এফ অফ এক্স বাই হচ্ছে কিউ অফ এক্স। এখন দেখো, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছিলেন না প্রথম দিকে যে ভাই আপনি ফাংশন কেন আগে শুরু করেছিলেন? দেখো তো এখানে ফাংশন কি চলে আসছে। যারা ফাংশনের লেকচার করো নাই তারা এই যে জিনিসটা বুঝতেছো না, যে এইটা আবার কি জিনিস, আবার এইটা আবার কি জিনিস। এগুলো হচ্ছে ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স কিউ অফ এক্স, এইটা হচ্ছে আলাদা আলাদা দুইটা ফাংশন। এখন আমি কি এখানে ফাংশন বুঝাতে পারবো? এখন এখানে ফাংশন বুঝাতে গেলে আবার আরো অনেক সময় চলে যাবে কিন্তু, ঠিক আছে? সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে আগেই ফাংশন করিয়েছি। ফাংশনটা আগে করানোর ফলে যেমন তুমি ক্যালকুলাস ইজিলি ভাবে বুঝতে পারতেছো, এই দিকের অধ্যায়গুলো ইজিলি ভাবে বুঝতে পারবা। তো দেখো, যারা ফাংশন বোঝো না তারা ক্লাস দেখে নিবা। আর আপাতত তোমরা এটা একটু মনে রাখো যে এফ অফ এক্স আর কিউ অফ এক্স, তুমি এটাকে, সরি এটা ফাই দেওয়া ছিল, তুমি এটাকে কিউ লিখতেও পারো, সমস্যা নাই। তুমি এটাকে যে কোনো আকারে লিখতে পারো, যে এফ অফ এক্স বাই হচ্ছে কিউ অফ এক্স আকারের, আকারের মূলত ভগ্নাংশ ভগ্নাংশকে দেখো এফ অফ এক্স বাই হচ্ছে কিউ অফ এক্স, মানে কি উপরে একটা ফাংশন থাকবে নিচে একটা ফাংশন থাকবে, এই যে একটা ভগ্নাংশ তৈরি হলো। তো এত আকারের মূলক ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা যাবে, প্রকৃত ভগ্নাংশ বলা, বা আমি এভাবে লিখি প্রকৃত ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ হবে যদি, যদি, তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে কি, লবটা ছোট হবে। লবে কে আছে? এফ অফ এক্স। যদি এফ অফ এক্স, ফাংশন লিখতে পারো না লিখলেও চলবে, এফ অফ এক্স এর তোমার এক্স এর যে সহগ, এক্স এর সহগ না, এটাকে এভাবে লিখি পাওয়ার বা সূচক কিউ অফ এক্স, মানে কি পরবর্তী যে ফাংশন আছে, এটা আমি একটু করে উদাহরণ দিয়ে বোঝাবো। কিউ অফ এক্স এর কি হবে, ছোট না বড়? ছোট হবে। অর্থাৎ এফ অফ এক্স এর যে ফাংশনটা থাকবে সেইটার এক্স এর যে পাওয়ার, সেইটা যদি কিউ অফ এক্স এর যে ফাংশনটা থাকবে সেইটার এক্স এর পাওয়ারের ছোট হয়, তাহলে আমরা
এটাকে বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এফ অফ এক্স কিউ অফ এক্স বাই কিউ অফ এক্স আকারের মূলদ ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে যদি এফ অফ এক্স এর পাওয়ার, বা তুমি ডিরেক্ট এভাবে লিখলেও সমস্যা নাই, বইয়ে কি লিখছে, বইয়ে মনে হয় ডিরেক্ট লিখছে, বইয়ে কি লিখছে ডিরেক্ট, এখানে এক্স দেয়নি। এক্সটা কেন দিলাম একটু পরে উল্লেখ করে দেব। এফ অফ এক্স এর পাওয়ার কিউ অফ এক্স এর, কিউ অফ এক্স এর পাওয়ারের চেয়ে ছোট হয়। ক্লিয়ার? বোঝো নাই? এখন দেখো আমি বুঝাই দিচ্ছি উদাহরণ দিয়ে তোমাদেরকে। দেখো আমরা কিন্তু একটু আগে তো দেখলাম যে এটা একটা কি ভগ্নাংশ না, এগুলো কি সংখ্যা, এগুলো কি সংখ্যা। বাট এই সংখ্যাগুলোকে আমরা যদি সমীকরণে নিয়ে যাই কেমন হবে এই ব্যাপারটা দেখো তো। এরকম না, ধরো যে এক্স স্কোয়ার প্লাস 2 লিখলাম আর নিচে লিখলাম এক্স কিউব মাইনাস 1। দেখো তো এটা একটা ভগ্নাংশ না, বাট এইটা কি, এখানে চলক আছে, বাট এখানে চলক ছিল না, শুধু সংখ্যা ছিল। তাহলে এই যে চলকগুলো যখন আসে তখন আমরা এগুলোকে কি বলি বলতো, যারা এগুলো ফাংশনের ক্লাস করছো আমার, এটা কি একটা ফাংশন না, এটাও কি একটা ফাংশন না, ফাংশন না। তাহলে আমরা এটাকে নাম দিতে পারি কি এফ অফ এক্স, আবার এইটার নাম দিতে পারি কি আমরা কিউ অফ এক্স, মানে নাম দিতেই পারি তো নাকি, এটার নাম এফ অফ এক্স আর এটার নাম কিউ অফ এক্স। তুমি এটা ভাই এফ এর পরিবর্তে অন্য যে কোনো নাম ধরতে পারো, সমস্যা নাই। এ অফ এক্স, এটার নাম তুমি বি অফ এক্স ধরো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই যে দেখো এফ অফ এক্স আর এই যে কিউ অফ এক্স, এদের দেখো তো এই যে এক্স, এই যে এক্স এর পাওয়ার কত 2 না, আর এখানে এক্স এর পাওয়ার কত 3 না। সেটাই আমি বলছি যে এই যে এফ অফ এক্স এর, এফ অফ এক্স এর আমি এখানে কি দিয়েছিলাম এক্স এর পাওয়ার, আমি কি দিয়েছিলাম এক্স এর পাওয়ার। তো এই যে এক্স এর পাওয়ার বলতে এই যে কি, এই যে এক্স এর পাওয়ার যদি এই যে কিউ অফ এক্স যেটা রয়েছে, অর্থাৎ এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনে যে এক্স রয়েছে তার যে পাওয়ার, এই ফাংশনের এক্স এর পাওয়ার কত 3, এটার চেয়ে কি হবে ছোট হবে। ছোট হয়েছে দেখো তো 2 না। তাহলে কি হলো দেখো তো, তুমি যদি নরমালি এখন একটু চিন্তা করো, এই যে দেখো তো 2/3 না, তো 2/3 মানে কি, এটা একটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ ভাই, কারণ যে ভগ্নাংশের কি হয় লব ছোট হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে এই হলো আমাদের প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা, ঠিক আছে। তো পরীক্ষার খাতায় তোমরা কিভাবে লিখবা, পরীক্ষার খাতায় তোমরা এইভাবে লিখবা, এই যে আমি এটা বাদ দিচ্ছি, এইভাবে লিখবা। ক্লিয়ার? শেষ। এফ অফ এক্স বাই কিউ অফ এক্স আকারে মূলদ ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে যদি এফ অফ এক্স এর পাওয়ার কিউ অফ এক্স এর পাওয়ারের চেয়ে ছোট হয়। এবার আসো অপ্রকৃত ভগ্নাংশ, বিপরীত। সবকিছু ঠিক থাকবে, কি হবে শুধু বিপরীত হবে, অপ্রকৃত ভগ্নাংশ। বিপরীত কিরকম দেখো, যে এফ অফ এক্স বাই কিউ অফ এক্স আকারের অপ্রকৃত, আরে বাবা, অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে যদি, বলো তো এইবার তোমরা একটু বলো তো লাইনটা কি হবে। অপ্রকৃত ভগ্নাংশ কখন হয়, যখন লব বড় হয়। দেখো লবটা কি বড়, লব বড় আর হরটা কি হবে ছোট। তাহলে যদি লবটা বড় হয়, যদি ভাইয়া লবটা বড় হয় তার মানে কি হবে বলতো, যদি এফ অফ এক্স, যদি এফ অফ এক্স এর পাওয়ার কি হবে বড় না ছোট, পাওয়ার বড় হবে, মানে উপরের যে পাওয়ারটা সেটা কি হবে এই যে বড় হবে, এবং কিউ অফ এক্স এর পাওয়ার ছোট হবে। শেষ। এই প্রশ্ন দুটো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মিড টার্ম পরীক্ষা বলো কিংবা ফাইনাল পরীক্ষা বলো আসার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার? আশা করি বুঝছো ভাই, এগুলো ঠাডা মুখস্থ করবা, না বুঝলে আর কিছু বলার নেই, এখানে ঠাডা মুখস্থ করবা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের মেইন অঙ্কে। হ্যাঁ, আমাদের মেইন অঙ্কে। সো আমাদের মেইন অঙ্কে এই যে আংশিক ভগ্নাংশের যে মেইন টপিক, সেই টপিক আলোচনা করার আগে, মেইন অংশে যাওয়ার আগে আমরা এখানে 5টা ফাংশন দেখবো আলাদা আলাদা। কয়টা ফাংশন? 5টা আলাদা আলাদা ফাংশনের ভগ্নাংশ দেখবো। তো এই 5টার বাইরে কোনো রকমের প্রশ্ন তুমি পাবা না বইয়ে, ঠিক আছে। তো এই 5টার ফরম্যাটটা কি হবে যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি ইজিলি কিন্তু এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো
সমাধান করতে পারবা। আর তুমি শিওর থাকো চোখ বন্ধ করে এই অধ্যায় থেকে তুমি একটা রচনামূলক এবং একটা সংক্ষিপ্ত এবং একটা অতি সংক্ষিপ্ত অ্যাটলিস্ট তুমি 13 মার্কের, বা ধরলাম যদি 13 না আসে 10 মার্ক অ্যাটলিস্ট তুমি এই অধ্যায় থেকে কমন পাচ্ছ। সো 10 মার্ক কিন্তু অনেক বড় একটা মার্ক, ঠিক আছে? অনেকেই যারা কিন্তু ক্যালকুলাস পারবে না তাদের কিন্তু এগুলো পারতেই হবে, ঠিক আছে? আর যদি ক্যালকুলাস না পারো আর এইটাও না পারো তাহলে তো তোমার রেফার্ট নিশ্চিত। রেফার্ট কারা খায়? এরাই খায় যারা মূলত এই সহজ অধ্যায়গুলোতেও ভুল করে। তোমরা যদি বুঝতে পারো একটু কমেন্ট করে জানাবা। ক্লিয়ার? যদি ভাইয়ারা বুঝতে পারো একটু জানাবো আমাকে। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি ভাইয়া? সবাই বুঝলে একটু ডান লেখো তো। সবাই বুঝতে পারলে একটু ডান লিখবা। আমি 5টা ফর্মে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখো দেখো, নাম্বার 1 আমি এখানে কয়েকটা ভগ্নাংশ লিখবো। দেখো, যেমন এই ফরম্যাটে আসতে পারে অঙ্ক, তারপরে এই ফরম্যাটে আসতে পারে অঙ্ক, তারপরে এই ফরম্যাটে আসতে পারে অঙ্ক, তারপরে এই ফরম্যাটেও আসতে পারে অঙ্ক। আমি সবগুলো একটু একই টাইপে লেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, তোমরা উপরে কিন্তু দেখো, এই যে উপরে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন থাকতেই পারে, যে কোনো ফাংশন আসতেই পারে, এটা ভয় খাওয়ার কিছু নাই। হ্যাঁ, আরেকটা কি দেব? চারটা গেল না, বেশি কঠিন করতে যাচ্ছি না আমি তোমাদের, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আর কি সহজ করে দিচ্ছি। যেমন আমি এবার তোমাদেরকে একটু ইউনিক টাইপের দেই। ধরো সাপোজ এই এই 4টা ফরম্যাট দিলাম, আর লাগবে না, যদি বা লাগেও না, বুঝছো? এই 4টা ফরম্যাট তোমাদেরকে বুঝতে হবে। দেখবা যে কোনো কোনো অঙ্কে একটু বোঝো, এখানে ফরম্যাটটা আমাকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তো এইখানে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে নিচের দিকে একটু লক্ষ্য করো, নিচের দিকে ফাংশনগুলোর এক্স এর পাওয়ার কত করে? 1 করে, কিন্তু উপরে পাওয়ার কত? 1। তো তুমি সর্বদা এই নিচেরটা একটু লক্ষ্য করবে, মানে শুধু নিচের অংশটা লক্ষ্য করবা, শুধু এই নিচের অংশটা। উপরে কি আছে ওটা দেখার বিষয় না। হ্যাঁ, শুধু একটু নিচের দিকে দেখাবা। তো নিচে পাওয়ার এখানে কত? দুইটার পাওয়ার কিন্তু 1। এখানে দেখো তো একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার 1। আবার এখানে দেখো তো একটার পাওয়ার 2 আবার ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে একটার পাওয়ার 3, কিন্তু উপরে দেখো পাওয়ার বেশি। তুমি দেখো প্রত্যেকটা ভগ্নাংশ তুমি একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ভগ্নাংশে যদি একটু লক্ষ্য করো তুমি, এই x আর এই x গুণ করলে কি হবে বলো তো? x স্কয়ার হবে। বাট উপরে কত? 1। তার মানে কি 1/2, মানে একটা প্রকৃত ভগ্নাংশ। বোঝো নাই মনে হয়? প্রকৃত ভগ্নাংশ মানে কি? লব ছোট হর বড়। তো লবের মাত্রা কত? লবের মাত্রা তো 1। বাট তুমি যদি এখানেও একটা 1 দেখো, আবার এখানেও একটা 1 দেখো, এই দুইটা 1 কে যদি আমরা যোগ করে দেই, মানে গুণ করলে তো যোগ হয়ে যায় পাওয়ার গুলো, তাই না? তো কত হবে? 2 হবে। 1/2 মানে কি? একটা প্রকৃত ভগ্নাংশ। তুমি যদি এখানেও লক্ষ্য করো, এখানে জাস্ট পাওয়ার 1, বাট এখানে পাওয়ার কত হইতো? কিউব হইতো গুণ করলে। তার মানে এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। আবার তুমি যদি নিচেও একটু লক্ষ্য করো, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এইটা কি? উপরে পাওয়ার 4, নিচে পাওয়ার সর্বোচ্চ 3, আর কোনো পাওয়ার আছে নিচে? তার মানে এইটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এইটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ। আর ভাইয়া এইটা যেটা তুমি দেখতেছো এইটা হচ্ছে অপ্রকৃত। বোঝা গেল? তার মানে অপ্রকৃত খুব কম আসে, অঙ্ক আসে না অপ্রকৃতের, বুঝছো? এই এটা শুধু আমাদের অতি সংক্ষিপ্তের জন্য কাজে লাগবে আর কি। এগুলো আমাদের রচনামূলক এবং সংক্ষিপ্তের জন্য লাগবে। এখন এই ফরম্যাট গুলোকে তোমাকে ভাঙাতে হবে। হ্যাঁ, তুমি এখানে দেখতেছো না 3টা ইকুয়াল? তো এই যে ইকুয়ালটা দেওয়ার অর্থ কি? এইটা 3টা ইকুয়াল কেন দিলাম? একটা আছে কিন্তু ইকুয়াল, আরেকটা আছে কিন্তু 3টা ইকুয়াল। হ্যাঁ, তো এই 3টা ইকুয়াল মানে এটা হচ্ছে যে আমি এই ভগ্নাংশটার যে অ্যানসারটা সেটা
এরকম হতে পারে সেটা আমি দেখানোর জন্য এই তিনটে ইকুয়াল ব্যবহার করব। ইকুয়াল মানে কি, ধরো যে সাপোজ 1 আর 1 যোগ করলে কত হয়, কি রে উল্টা হয়ে গেল, উল্টা দিক থেকে লিখতেছি তো, দেখো 1 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া, 2 হয়, এটা তুমি শিওর জানো। বাট তুমি এমন একটা কিছু মনে করো যে এখানে যোগ বিয়োগ করবা, হ্যাঁ এমন একটা কিছু মনে করো যে যোগ বিয়োগ করবা, যেটার অ্যান্সার তুমি আসলে ধরে নিচ্ছ, যে মনে করো সাপোজ যে এইটা হবে, হ্যাঁ এইটা হতে পারে বা এইটা হবে, সেই ক্ষেত্রে মূলত আমরা এই তিনটে ইকুয়াল ব্যবহার করে থাকি। তো আমরা কি করব, এই ভগ্নাংশটার, এটা কি ভগ্নাংশ, বড় ভগ্নাংশ। তোমরা এই যে প্রথমেই কিন্তু প্রথম স্লাইডে কিন্তু তোমরা দেখেছিলে, মনে হয় আমি মিশাই দিছিলাম, না দেইনি, এই যে প্রথম স্লাইডে দেখেছিলে এটা একটা কি বড় ভগ্নাংশ না, আমাদের যাইতে হবে কি এখান থেকে এই জায়গায়, মানে এই যে ছোট ছোট অংশে যাইতে হবে। ওকে, সো আমরা এই যে ছোট ছোট অংশে যাব, সেই অংশগুলো আমরা আগেই এখানে লিখে ফেলবো। তো কিভাবে লিখবো একটু লক্ষ্য করো। প্রথমে নাম্বার 1, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা আছে আমাদের, এখানে নিচে কয়টা ফাংশন আছে, দুইটা ফাংশন না, একটা হচ্ছে কি x+1 আর একটা হচ্ছে কি x+3 আছে। তাহলে এই যে দুইটা ফাংশনের জন্য আমি এখানে আগেই একটা এরকম দুইটা টান দিয়ে দেব, ঠিক আছে, চোখ বন্ধ করে এই কাজটা করবা। তাহলে এখন দেখো তো এদের পাওয়ার কত করে, 1 না, পাওয়ারের দিকে লক্ষ্য করো, পাওয়ার কত 1, যখনই মাথায় রাখবা পাওয়ার 1 তখন শুধু একটা a হবে, কি হবে, শুধু একটা a হবে, আর নিচে যা আছে তাহাই লিখবা। আবার দেখো তো এটার পাওয়ার কত 1, তাহলে এর পরের ডিজিট কি b, তাহলে x+3। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি এখানে এই যে ab লিখলেন, আমি কি ab এর পরিবর্তে অন্য কোনো কিছু লিখতে পারি, অবশ্যই লিখতে পারবা। তুমি চাইলে তোমার নাম লিখতে পারো, ধরো সাপোজ আমার নাম কি, আমার নাম হচ্ছে n, আমার বউয়ের নাম কি বলা যাবে না, তবে বলে দিচ্ছি ওনার নাম হচ্ছে আর দিয়ে শুরু, সো আমি আরও লিখতে পারি, এটা আমার ইচ্ছে। তবে মাথায় রাখতে হবে শুধু একটা লিখতে হবে, কয়টা লিখতে হবে, শুধু একটা লিখতে হবে, হয় a অথবা b, b এর সাথে a, বা মানে এভাবে লেখা যাবে না, ধরো যে a+b, হ্যাঁ এভাবে লেখা যাবে না, এভাবে লেখা যাবে না। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তাহলে কি করবেন, যখনই পাওয়ার 1 দেখবেন তখনই আপনার শুধু a/x+1 প্লাস b/x+3 দিবেন। ওকে ভাইয়া, ক্লিয়ার। কিন্তু ভাইয়া এইখানটা এবার কি করব, এইখানটা আগের মতো একটা কাজ করবেন আপনি চাইলে, কি কাজ, এই রকম টান দিয়ে দিবেন, পারবেন না, ফাংশন কয়টা দেখতেছেন, একটা দুইটা না, তো টান দিবেন কয়টা, এরকম দুইটা। অর্থাৎ সিম্পলি বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে ফাংশন দুইটা আছে, তাহলে এই দুইটা ফাংশন দিয়ে কয়টা ভগ্নাংশ তৈরি হতে পারে, দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ তৈরি হতে পারে, সেই জন্য আমি দুইটা আলাদা আলাদা এরকম টান দিলাম। ওকে, এবার দেখো তো এইখানে x এর পাওয়ার কত, 2। তাহলে এইবার কিন্তু একটু ঝামেলা, কি রকম, যে ভাইয়া আপনি বলছেন যে পাওয়ার 1 হলে একটা হবে, এবার পাওয়ার 2, তার মানে কি আমি দুইটা দেবো, হ্যাঁ রাইট, তুমি এবার দুইটা দিবা। কিন্তু যখন তুমি এই যে দুইটা দিবা, এখানে সব ঠিকঠাক আছে, শুধু এখানে একটা x যুক্ত হবে, অর্থাৎ এই a এর সাথে একটা x যুক্ত হবে, অর্থাৎ ax+b হবে, ক্লিয়ার, আর নিচে যাহা আছে তাহাই। তাহলে ভাই এরপরে এটা কি করব, এটার পাওয়ার তো 1, তাহলে পাওয়ার 1 হলে কি শিখাইছি, একটা হবে, তাহলে a b তারপর কি হবে c, মানে আমি জিনিসটাকে সাজাই লিখতেছি আর কি, a b c, তুমি চাইলে c এর পরিবর্তে অন্য বর্ণ ব্যবহার করতে পারো, এটা কোনো সমস্যা না, ক্লিয়ার। ওকে, সেম ভাবে নিচেরটা কি হতে পারে ভাইয়া বলো তো, এইটা কি হতে পারে, এটা তো তোমরাই বুঝবা। তবে তার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করবো আমি, বলো তো এখানে ফাংশন কয়টা আছে, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবা। x² + 1 x+3 অল স্কয়ার, এখানে ফাংশন মূলত কয়টা থাকতে পারে নরমালি, একটু দেখো তো, বলো তো এখানে কয়টা আছে, একটু যদি ভাঙ্গাই আমি এখানে কিরকমটা হবে, দেখতে কিরকম হবে বলো তো, এখানে কয়টা থাকতে পারে, একটু জাস্ট এমনিতে বলো, যদিও বা ওইভাবে আমরা চিন্তা করব না, হ্যাঁ বাট আমরা অঙ্কটাকে দ্রুত করার জন্য এই জিনিসটা আমরা চিন্তা করব। তোমরা একটু জাস্ট দ্রুত আমাকে বলো যে কয়টা টান দেবো আমি, এতটুকু বলো, আমি এখানে টান কয়টা দেবো, একটা দুইটা নাকি তিনটা নাকি কয়টা টান দিতে পারি বলো, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে আমি এখানে কয়টা টান দেবো এইটার জন্য, এই দুইটা তো বুঝছো, কিন্তু এইটার জন্য কয়টা টান হতে পারে, গুড, ভেরি গুড, 3টা, 4টা না, তুমি এখানে লক্ষ্য করে দেখো, এইটার জন্য একটা, কিন্তু এখানে আছে কয়টা, ভেতরে দেখো তো 2টা না, তো সেই হিসাব করলে আমরা টান আরো একটা দেব, মানে মোট 3টা টান হবে। কিরকম একটু লক্ষ্য করো, এইটার জন্য একটা, এইটার জন্য একটা, আর এইরকম যখন থাকবে অল স্কয়ার টাইপের যখন তুমি কোনো কিছু দেখবা, তখন এইটার রুলসটা হচ্ছে এই পুরোটাকে একবার লিখতে হবে এবং এই স্কয়ার ছাড়া একবার লিখতে হবে। তাহলে আমি স্কয়ার ছাড়া এই যে একবার লিখলাম, দেখো আমি এই যে অল স্কয়ার ছাড়া একবার লিখলাম, আর একবার আমি কি করব, এই যে অল স্কয়ার সহ লিখবো, এটা রুলসটা হলো এইটা।
ভাই ঠিক আছে, এবার দিয়ে দিলেন, এবার কি করবেন, উপরে মান বসাবেন। তাহলে তোমরাই বলো তো, এই যে এখানে স্কোয়ার আছে না, তাহলে স্কোয়ার থাকলে কি হবে ভাইয়া, চোখ বন্ধ করে ax + b হবে। ভাইয়া পাওয়ার 1 আছে, কি হবে, চোখ বন্ধ করে ভাইয়া c হবে। এখানে পাওয়ার কত আছে, তোমরা অনেকেই বলো যে ভাইয়া এখানে একটু চালাকি করে বলতে পারো যে ভাই স্কোয়ার করে দিলেন, স্কোয়ার করে দিলে তো ভাইয়া x স্কোয়ার হয়ে যাবে, পাওয়ার তো 2 হবে। কিন্তু না, তোমাকে মাথায় রাখতে হবে যে ওই স্কোয়ারের বিষয়টা আমরা চিন্তা না করে ওর ভেতরে পাওয়ার আসলে কি আছে সেটা আমি চিন্তা করব। বোঝা গেছে? তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে না, সূত্র অ্যাপ্লাই ছাড়া তোমার ভেতরের পাওয়ার কি আছে সেটা তোমাকে দেখতে হবে। তো ভেতরে x এর পাওয়ার কত আছে, 1, তাহলে এখন কি হবে, c এর পর d। বুঝো নাই? আচ্ছা যদি না বোঝো, আমি একটা কাজ করব, আমি তোমাদের জন্য আরেকটা জিনিস করে দিচ্ছি, আরেকটা হার্ড, মানে একদম একদম হাই লেভেলের একটা দিচ্ছি। দেখো, দেখি তো এবার বোঝো কিনা। দেখো, মনে করো, দেখো তো একটা মজার জিনিস না, এই যে x+2, এই যে x+2, এই যে x+2 কিংবা এই যে x+2, এটার কোনো কাজ আছে রে? কোনো কাজ নেই, বেকার। তো এইটা দেখে ভয় খাওয়ার কিছু নেই। এখানে দেখবো অঙ্কগুলোতে অনেক বড় বড় লব দিয়ে দেয়, তো ওইটা দেখে অনেক স্টুডেন্ট ভয় খায়। তো ভয় খাওয়ার ভাই ওখানে কিছুই নেই। এইবার দেখি তো কোন জায়গায় আটকাও তোমরা, হ্যাঁ এইবার দেখি তো কোন জায়গায় আটকাও। আর কি দেবো রে, এটা তো যাতায়াত দিছি, নাকি আরো দেবো? আর কি দেওয়া যায়, ধরো যে সাপোজ স্কোয়ার 3। দেখো এবার এইটা একটু লক্ষ্য করতো, এটার ক্ষেত্রে কি হতে পারে। এইটার ক্ষেত্রে দেখো, আগে বলতে হবে যে এখানে কয়টা টার্ন হবে। দেখো প্রথম ক্ষেত্রে দেখো এইখানে আছে মূলত 2টা, এর ভেতরে আছে কয়টা, 2টা না, তাই এখানে টার্ন হবে এই যে 2টা। কি কি আমি তোমাদের কি বলছি, যদি স্কোয়ার থাকে, যদি এই যে স্কোয়ার থাকে, এই যে স্কোয়ার ছিল এখানে, স্কোয়ার থাকলে স্কোয়ার বাদে একটা নিতে হবে। তাহলে আমি স্কোয়ার বাদে যদি নেই তাহলে কি হবে, x² + 1। আর স্কোয়ার সহ যদি আমি নেই তাহলে কি হবে, x² + 1 তার উপর আবার স্কোয়ার হবে, তাই নয় কি? হ্যাঁ ভাইয়া। এবং এই যে আরেকটা বাকি আছে, তাহলে ওইটার জন্য আমি আরো একটা এই যে টার্ম দিলাম, x² + 3। কথা ক্লিয়ার না ঝামেলা আছে? আশা করি কোনো ঝামেলা নাই। সো x² থাকলে কি হয়, x + b লিখলাম কেন রে, ও হ্যাঁ c লিখছি, x + b হবে। এবার দেখো আবার কি আছে, x² আছে, ভয় খাবা? যখনই স্কোয়ার দেখবে আমি তখনই বলছি কি 2টা আসবে। তাহলে b এর পর কি আছে, c, তাহলে cx + d। কিন্তু এখানে কি আছে, আবার আবার 2 আছে, তাহলে আবার কি করবা, আবার তুমি হচ্ছে এখানে d এর পর কি আছে রে, e আছে, e এর পর কি আছে, f। শেষ। বোঝা গেছে? দেখেন তো, ax + b, cx + d, ex + f, এইটা নিয়ে অনেকের কনফিউশন হতো আমি জানি, তাই একদম ক্লিয়ার করে দিলাম ভাই। স্কোয়ার মানেই মাথায় রাখবা, স্কোয়ার মানেই 2টা থাকবে। কয়টা থাকবে, 2টা। ঠিক আছে, কিভাবে লিখবা, c এর পরে d, কিংবা যদি ই থাকে, ই থাকবে না ভাই, সর্বোচ্চ এই যে এখান থেকে থাকে, হ্যাঁ ও অত দূর যায় না, তাও আমি দেখালাম আর কি তোমাদের সুবিধার জন্য আর কি। কি বোঝা গেছে কি? ওকে, থ্যাংক ইউ, বুঝছেন। এবার আসেন এই যে 4 নাম্বারটা, এটা তো ভাইয়া অপ্রকৃত, এটা কি করব? তো এটার জন্য আলাদা রুলস আছে, আমরা চলো এই সাইডে একটু করে ফেলি। এটা x⁴ x³ ছিল প্লাস কি ছিল, এটা ছিল না, আমি এটা করাই দেব, তোমরা আরেকটা করবা কিন্তু, হ্যাঁ দেখো আমি এটা করাই দেব আর তোমরা আরেকটা করবা। তো একটু মাথায় রাখবা, এই যে অপ্রকৃত ভগ্নাংশ না, এটা উপরের পাওয়ার বড় নিচের পাওয়ার কি ছোট, তো এই অপ্রকৃতটাকে তোমাকে ফার্স্ট অফ অল প্রকৃত বানাতে হবে। তো প্রকৃত বানানোর নিয়মটা কি, খুব ইজি, মাথায় রাখো, খুব ইজি। নিচে যা আছে উপরে তাই করবা। নিচে কি আছে, x³ + 1, উপরে কি আছে, x4 আছে। তো তুমি x4 এর কথা চিন্তা বাদ দাও, দেখো তুমি x4 এর কথা চিন্তা একটু বাদ দাও, নিচে কি আছে ভাই, এইটা আছে, উপরে এইটা লিখে ফেলো চোখ বন্ধ করে। ভাই এটা তো বেইনসাফি হইলো, এখানে x4 আপনি হুট করে এটা লিখতে পারেন না। হ্যাঁ অবশ্যই আমি এটা লিখতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে, যে করেই হোক, যে করেই হোক, এই যে মানটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে মানটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই মানটাকে আমাকে কি বানাতে হবে, এই মানটাকে আমাকে x4 বানাতে হবে। এই দেখো এই যে মানটা আছে, এই মানটাকে আমাকে কি বানাতে হবে, এই x4 বানাতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা কাজ করব সিম্পল, সেটা হলো যে যদি আমি এখানে একটা x দ্বারা গুণ দেই, তাহলে দেখো তো
x এর সাথে x কিউব গুণ করলে কি হয় x4 হয়। কিন্তু ভাইয়া আপনি যখন এই x দ্বারা এটাকে গুণ করবেন তখন ব্যাপারটা তো এমন আসে, মানে ভগ্নাংশটা এই যে এমন হইলো, ভগ্নাংশটা তাহলে কেমন হইলো, ভগ্নাংশটা এই যে এরকম টাইপের হইলো, কিন্তু ভগ্নাংশটা ছিল কেমন, এমন। এই যে x টা আবার ভিনিশ করার জন্য কি করা যায়, আরেকটা যদি আমি মাইনাস x করতাম তাহলে বলো তো আবারও কি আগের মতো আমি ভগ্নাংশ পাবো? আমি মনে হয় বোঝাতে পারিনি তোমাদেরকে, আরো সহজ করে বলি তোমাকে, একদম আমি আবার মিশাই দিই। দেখো নিচে কি আছে, এটা না, এটা তুমি উপরে পুরোটাই কপি করবা। ঠিক আছে ভাইয়া, কপি করলাম। এবার তুমি x4 বানাবা, x4 বানাতে হবে তোমাকে। তো x4 বানানোর নিয়ম একটাই, সেটা কি x দ্বারা গুণ করতে হবে। কিন্তু যখন তুমি x দ্বারা গুণ করবা তখন তোমার x4 আসবে ঠিকই, তার সাথে আরো একটা অ্যাড হবে, সেটা কি প্লাস x। x দ্বারা 1 কে গুণ করলে কি হবে, প্লাস x হবে। তো সেই প্লাস x টাকে তোমাকে বাদ দিতে হবে না, নাইলে তো শুধু x4 থাকবে না ভাই। তাই মাইনাস x দ্বারা তোমাকে এখানে মাইনাস x দ্বারা আর কি করতে হবে, বিয়োগ করতে হবে আর কি, এক কথায় x দ্বারা বিয়োগ করতে হবে। তো এখন কি হয়, এখন আমরা যে কাজটা করব, এই x কিউব প্লাস 1 টাকে এইটার দ্বারা ভাগ দেব, আবার এইটার সাথে আমরা এইটা দ্বারা ভাগ দেব। কি রকম দেখো, এই যে আমরা এইটা দ্বারা একবার এইটাকে ভাগ দিলাম, আবার আমরা এইটা দ্বারা এটাকে ভাগ দিলাম। দেখো আমাদের প্রকৃত ভগ্নাংশ তৈরি হয়ে গেছে। কিভাবে ভাইয়া, তুমি একটু লক্ষ্য করে দেখো যে এইটা এইটা বাদ যাবে, তাহলে এখন আমাদের ফাইনালি থাকলো x কিউব প্লাস 1। তুমি একটু লক্ষ্য করো তো দেখ প্রকৃত ভগ্নাংশ হয়েছে কিনা। তুমি একটু লক্ষ্য করো, এই ভগ্নাংশটার দিকে তাকাও, এই ভগ্নাংশটা 1/3, প্রকৃত না অপ্রকৃত, প্রকৃত। আর এই x এর কোনো মানে এই x এর কোনো কাজ নাই এখানে, এই x এরকমই থাকবে। তাই এই যে প্রকৃত ভগ্নাংশ তৈরি করলা, ভগ্নাংশ তৈরি করলো না, তাহলে এখন এইটার সমাধান কি হবে সেই সমাধানটা এখন আমরা লিখব। তো আমি এই ইকুয়ালটা একবার এখানে লিখি, হ্যাঁ এই ইকুয়ালটা, এই জিনিসটা আমি এখানে নিয়ে আসি। এই যে দেখো, বোঝা গেছে তো নাকি ভাই, বোঝা গেছে সবকিছু? আবার বুঝাতে হবে, আমি কিন্তু করতে দেবো একটা খুব সিম্পল কাজ, এটাকে কপি করছি উপরে, তো x দ্বারা গুণ করছি x4, এখানে প্লাস x ছিল তাই মাইনাস x গুণ করছি আর কি, মাইনাস x বিয়োগ করছি, x কিউব প্লাস 1 টা এর নিচে একবার ভাগ দিছি, আবার এর নিচেও ভাগ দিছি। ওকে, তো এইটা এটা কাটা, x মাইনাস x বাই x কিউব প্লাস 1। এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা এইটাকে একটা সূত্রে আবার রূপান্তর করতে পারি না? কিরকম দেখো, a প্লাস b, a স্কয়ার প্লাস a ইন্টু b প্লাস হচ্ছে b স্কয়ার। বলো তো কিসের ফর্মুলা এটা, কিসের ফর্মুলা? এইটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের আমাদের ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। ঠিক আছে, আমি মনে হয় এখানে একটা ভুল করলাম, সেটা হলো মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস। ওকে, তাহলে a মাইনাস ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখন কি কাজ, এখন তোমরা হচ্ছে লিখতে পারো মাইনাস, কি লিখতে পারো বলো, এখানে দেখো তো পাওয়ার কয়টা, 1 না, তাহলে দেখো এই যে x প্লাস 1 a। এখন দেখো তুমি এখানে অনেকে বলবো যে ভাই আপনি তো শিখেছেন কি, আপনি দেখেন আমি যে যতগুলো করেছি সবগুলোতে আমি কি দিয়ে ব্যবহার করছি, সবগুলোতে আমি প্লাস ব্যবহার করছি। হ্যাঁ, তাই আমি এখানেও কি ব্যবহার করতে পারি, প্লাস ব্যবহার করতে পারি। কিন্তু ভাইয়া এই যে দেখো একটা মাইনাস কিন্তু আগে থেকে আছে, তো তুমি যদি প্লাস দাও কোনো সমস্যা নেই আমার, তুমি প্লাস দিতে পারো, প্লাস দিয়ে তুমি এই যে এটা লেখো নিচে, এই যে ভগ্নাংশটা তুমি এখানে লেখো, লেখার পর তুমি এখানে দেখতে পাচ্ছ কি স্কয়ার আছে, সো ডেফিনেটলি bx প্লাস কি হবে, c হবে। কিন্তু ভাইয়া এই যে মাইনাস দ্বারা আবার কি হবে, গুণ হবে, তো গুণ করলে কি হবে, গুণ করলে অটোমেটিকলি মাইনাস হবে। মানে আমি একেবারে মাইনাসটা লিখলাম হয়, কিন্তু তোমরা অনেকে বুঝবা না, যার জন্য এই যে আবার মাইনাস দ্বারা গুণ করলাম, এই যে bx প্লাস c। এই অঙ্কটা অনেক আরো দ্রুত করা যাইতো, বাট আমি একটু আর কি ভাঙাই ভাঙাই দিলাম যাতে বুঝতে পারো। হ্যাঁ, এটাই অ্যান্সার। এখানে মূলত এটা তোমাদের অতি সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অতি সংক্ষিপ্তের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখো বুঝলা কিনা। আর যদি এটা করতে পারো, যদি এই অঙ্কটা আসে সংক্ষিপ্তে, তাহলে পারবা। এভাবে এইটাই মেইন কাজ কিন্তু। ঠিক আছে, তোমরা যদি এটা বুঝতে পারো, তোমরা যদি এইটা বুঝতে পারো, তোমরা আমাকে এইটা করে দাও দেখি।
জাস্ট শুধু মাইনাস হবে এখানে, x টু দি পাওয়ার 4 x কিউব মাইনাস 1, এতটুকু পার্থক্য। যদি এইটা বুঝতে পারো, না বোঝার মতো কোনো জায়গা আছে কিনা আমি জানি না, কারণ আমি অনেকবার বলছি এই জায়গাটা। আর এই জায়গাটা কি করছি আমি তো বললাম, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা দেখতে পাচ্ছ, এই যে 1 এর উপর কিউব, মনে মনে কিন্তু এখানে আমরা কিউব দিতেই পারি। তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করছি। তারপরে কি দেখতেছি আমরা, এইটা হলো কি একটা ফাংশন, এইটা হলো একটা ফাংশন, তাই কি দিছি, এই যে একটা টান, এই যে একটা টান, দুইটা টান, যেহেতু এটার পাওয়ার 1 তাই এখানে a, আর এটার পাওয়ার যেহেতু 2 তাই এখানে bx প্লাস c। আগের মতো না? এই আমার কথা বুঝছো সবাই? বলেন, বোঝা গেছে? তোমরা পরেও তুলতে পারো না, বুঝছো? স্লাইড দিয়ে দেবো তো তোমাদেরকে আমি। তোমরা এই অঙ্কটা একটু করো, এইটা একটু করো, বুঝছো? যদি পারো তাহলে বলো যে হ্যাঁ ভাই পারছি। উত্তরটা আমি বলে দেই, এখানকার উত্তরটা হবে ঠিক এরকম যে এখানে সম্ভবত x প্লাস হবে তোমার সম্ভবত এইটা হবে, এইটার উত্তরটা। দেখো মিলছে কিনা, মিলছে কি ভাই? দেখো জলদি দেখো, জলদি দেখো, জলদি দেখো, মিলছে? মিলছে কি মিলছে? ঝটপট বলে ফেলো ভাইয়া, ঝটপট বলে ফেলো, মিলছে? মিলছে কি? উত্তর মিলছে? এ শুধু পার্থক্যটা কোথায় রে? এখানে দেখো, আমি এটাও করাই দিই। দেখো জাস্ট এই জায়গাটায় চিহ্নটা পরিবর্তন হবে শুধু। দেখো আমি কি করব, দেখো এখানে একটা মাইনাস দেবো শুধু, তাই না? তাহলে এখানেও কি হবে? মাইনাস হবে। তাহলে উপরেও সেমটা জিনিস কপি করব। তাহলে তুমি এবার একটু চিন্তা করো ভাই, তুমি এই x দ্বারা x কিউব কে গুণ করলে কি হবে? x টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। আবার x দ্বারা -1 কে গুণ করলে কি পাবা? -x পাবা। তো -x কে দূর করতে গেলে তোমাকে অবশ্যই এখানে একটা +x নিতে হবে না ভাই? তুমি এটা গুণ করো না, এটাকে একটু গুণ করলে এই যে এমন পাবা, x টু দি পাওয়ার 4 -x। তো এই -x কে ভাগানোর জন্য আমি এই যে +x নিলাম। তো কাটাকাটি কি করলে এই যে এটা পড়ে থাকবে। তো আমাদের কাজ শুধু এইটাকে নিয়ে আসা, সেই জন্য আমি এখানে +x দিলাম। তো এরপরে কি করছি? এরপরে মূলত আমি এই যে অংশটা দেখতেছো না, এই যে অংশটা, এই অংশটাকে একবার ভাগ আলাদা করছি। আলাদা করা যায় না? ধরো যে সাপোজ এরকম আছে 2 যোগ 3 ভাগ হচ্ছে 5। তো আমি এটাকে কি লিখতে পারি না যে 2 ভাগ 5 যোগ হচ্ছে আবার 3 ভাগ 5, লেখা যায় না? তো ওইটাই করছি আমি, এইটাকে একবার n নিচে দিছি, এইটাকে একবার x এর নিচে দিছি। তো এখন শুধু কি হবে? এই যে চিহ্নটার পরিবর্তন হবে ভাই, এই যে চিহ্নটার পরিবর্তন হবে। কি চিহ্ন? এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। তো এটা কি যাবে? কাটা যাবে, এখানে হবে কি? মাইনাস। তাহলে এখানে পড়ে থাকবে কি? শুধু এখানে মাইনাস হবে। শুধু ভাইয়া এই যে এই চিহ্নগুলোর একটু পরিবর্তন হবে, আর কোনো কাজ নেই, আর কোনো কাজ নাই। তাহলে এখানে চিহ্ন কি হবে? মাইনাস। দেখো তাহলে মাইনাসের সূত্র কি? a মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। শুধু এই যে প্লাস হবে। দেখো ভাই এখানে কি হইতো বলো তো? এই যে দেখো কাটাকাটি করছি না, এই যে এই জায়গায় কি হবে? প্লাস, এই যে প্লাস। তাহলে এখানেও কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে? প্লাস। প্লাস দ্বারা এই প্লাস কে গুণ করলে কি হবে? প্লাস হবে না? দেখো উত্তর মিলছে না? এই যে x প্লাস a x মাইনাস 1 প্লাস bx প্লাস, তোমার বাসায় করিও না পারলে। চলে যাই আমরা সংক্ষিপ্ত টাইপে, একদম ইজি অঙ্ক। দেখো যারা যারা ক্লাসে আসো ক্লাসটা শেষ পর্যন্ত থাকিও, হ্যাঁ? দেখো ভাই 10 মার্ক পাবা কনফার্ম, বুঝছো? তো ক্লাসে থাকবে না কেন বলো? তোমরা অনেকে অর্ধেক ক্লাস করে চলে যাও, এটা করিও না, বুঝছো? দেখো এই টাইপের অঙ্কগুলো বর্তমানে ইদানিং সময় খুব বেশি আসতেছে, হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো। সো এই অঙ্কটা একটু দেখো, মানে নিচে কি থাকবে?
ভগ্নাংশ একটা থাকবে। তো এইটাকে অনেকে কি করবে, এইটাকে অনেকে বোকাচন্দ্রের মতো কি করবে, ও নীরব ভাইয়া বলছিল যে পাওয়ার যদি 2 হয় তাহলে কি হবে, ax + b, এটা ও এইটা করে ফেলবে। বাট এটা হবে না ভাই। আমি তোমাকে ঠিক আছে বলছি যে x² থাকলে ওইটা হবে, বাট তোমাকে আগে দেখতে হবে যে এটা কোনো ফর্মুলা অ্যাপ্লাই হয় কিনা, এটা কোনো মিডল টার্ম যায় কিনা, এটা আগে তোমাকে দেখতে হবে, তারপর তুমি ওটা অ্যাপ্লাই করবা। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই চমৎকার। ধরো সাপোজ এখানে আছে এরকম এবং এরকম, বলো তো এইটার আসলে আংশিক ভগ্নাংশটা কি হবে? এইটার আংশিক ভগ্নাংশটা হবে ঠিক এরকম যে, অনেকেই বলবো যে ভাই এখানে তো স্কয়ার আছে, তাই কি হবে, ax + b, এটা, এবং আবার এখানেও স্কয়ার আছে, তাহলে কি হবে, cx + d। কিন্তু ভাইয়া এটা ভুল। কতটুকু ভুল? এই এটা ঠিক আছে, বাট এতটুকু ভুল। কেন ভুল? কারণ ভাইয়া এটা একটা সূত্র। তোমাকে আগে যে কাজটা করতে হবে, এই কাজগুলো করার আগে তোমাকে আগে যদি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, ফর্মুলা আগে অ্যাপ্লাই করে নিতে হবে ভাই, তারপরে কাজটা করবা। দেখো এখানে তো কোনো ফর্মুলা যায় না, তাই এটা এরকমই থাকবে। কিন্তু এখানে দেখো একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, a² - b², তাই না? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এটাও কিন্তু তোমাদের দেখবে যে বইয়ে কিন্তু আছে, তোমাদের বইয়ে অতি সংক্ষিপ্তে খুললে দেখতে পারবে আর কি। তো যাই হোক, এখন তাহলে তোমাদের এইটা কি হবে, এখন এইটাকে যদি তুমি করো তাহলে ঠিক এই যে এমন হবে, ax + b x² + 1 + c / x + 1 + d / x - কত 1। বোঝা গেছে? বোঝা গেছে রে? তাহলে সূত্র গেলে অবশ্যই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ব্যাপারটা ঠিক এখানেও এরকমই, এখানেও ব্যাপারটা ওরকমই। তো এখানে আমাদের কি হবে, এখানে আমাদের প্রথমে দেখো যে এই যে 5x + 12 x² প্লাস না মাইনাস রে, -5x + 6, এইখানে মূলত আমরা প্রথমে সূত্র মিলির দাম করব। মিলির দাম কি হবে একটু দেখো। সো x² 3 দুগুণে কত হয়, 6, এই যে 6। তো আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, 5x + 12, দেখো তো x কমন যায় না ভাই। মিডিল টার্ম তো আর এই বয়সে শিখাবো না কাউকে, এগুলো তো সবাই পারো, যেহেতু সবাই ইঞ্জিনিয়ারিং করতে আসছেন, অন্ততপক্ষে এগুলো পারেন জন্যই তো আসছেন, তাই না? নাহলে তো ইঞ্জিনিয়ার হইতে আসতেন না, ডাক্তার হওয়া লাগতো। ঠিক আছে না, ভুল লিখলাম মিডিল টার্ম? তাহলে দেখেন জিনিসটা ছিল এরকম, এখন আসলো কিরকম, এরকম। তাহলে এখন বলেন তো এইটার এখন তাহলে অরিজিনালি আংশিক ভগ্নাংশটা কেমন হবে? এখন আংশিক ভগ্নাংশটা হবে তোমার, দেখো a/x - 3 প্লাস b/x - 2। দেখো তো ভাই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কি? ঠিক লিখছি না? এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1। তো এখন তোমাকে এই অঙ্কটাকে 1 নাম্বার সমীকরণ হিসাবে চিহ্নিত করতে হবে। কয় নাম্বার সমীকরণ? 1 নাম্বার সমীকরণ দিলাম। এইবার তোমাকে পরবর্তীতে এই 1 নং সমীকরণকে এই যে লবটা দেখতেছো না, এই যে বিশাল বড় যে হরটা দেখতেছো আর কি, এই হর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে আমি প্রথমটা দেখাই দেবো, এর পরবর্তীগুলো আর দেখাই দেবো না। দেখো তোমরা একটু বেসিক বুদ্ধি খাটাও, এখানে বেসিক একটু বুদ্ধি খাটাও, যে আমি যদি এই যে দেখো এই পুরো অংশটা, এই যে পুরো অংশটা 1 নং বলতে কোনটা বোঝাচ্ছে বলো তো? এই পুরো অংশটা বোঝাচ্ছে, কিন্তু এই সম্পূর্ণ অংশটা। তো এই সম্পূর্ণ অংশটাকে আমি এইটা দ্বারা ভাগ দেব। আরে আস্তাগফিরুল্লাহ, কি লিখলাম, গুণ দেব। তাহলে যদি আমি গুণ দেই তাহলে কি হবে ভাইয়া? দেখো আমি এইটা দ্বারা এটাকে গুণ দেব, তাহলে ধরো মনে মনে একটু চিন্তা করো যে এইটা এখানে আছে, মনে মনে একটু চিন্তা করো না ভাই, যে এই জিনিসটা এখানে আছে, তাহলে এই জিনিসটা যদি এখানে থাকে তাহলে এইটা নিচেটা কি কাটাকাটি যাবে না, পড়ে থাকবে কি শুধু এইটা। আবার তুমি এটা চিন্তা করো যে এইটার সাথে আবার এইটাকে গুণ করবো, তাহলে এইটার সাথে যদি এটাকে গুণ করি, মনে করে এখানে আছে, তাহলে এখানে দেখো তো x - 3, আবার এখানেও x - 3 কি যাবে, কাটাকাটি যাবে না, তাহলে পড়ে থাকবে কি x - 2।
বোঝো নাই মনে হয়। তো আমি দেখো সেই জন্য প্রথমবার একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, এই যে x-3 x-2 সাথে সবাইকে গুণ দিতে হবে। তাহলে প্রথমে আমরা এই যে এইটাকে গুণ দেব, এই যে এইটাকে গুণ দেব। হ্যাঁ, এই যে গুণ দিলাম, তারপরে কি করব, ইকুয়াল। এবার তোমরা তিনটা ইকুয়াল দিবে না, তিনটা ইকুয়াল তখনই দিবা যখন তোমরা এরকম সমীকরণ তৈরি করবা, ঠিক আছে? বাদ বাকিগুলোতে ইকুয়াল দিবা, ঠিক আছে? ওকে, x-3 x-2 ইনটু, তাহলে এবার কি আছে, a বাই x-3 প্লাস, আবারও কি করব আমি, x-3 x-2 ইনটু b বাই x-2। দেখো তো সবাইকে আমি এটা দ্বারা গুণ দিলাম না, সবাইকে গুণ দিছি। তাহলে এখন ঘটনা কি ঘটবে, এইটা এটা কাটা যাবে, এই যে x-3 আর এই যে x-3 কাটা যাবে, এই যে x-2 x-2 কাটা যাবে। এটাই তো এতক্ষণ বললাম। তো আমরা এই জিনিসটা করব না আর এর পরের বার, মানে এই লাইনটা আমরা করবই না, এই লাইনটা টোটালি আমরা বাদ দেব। এই লাইনটা টোটালি বাদ দিয়ে আমরা কিভাবে করব দেখো, আমরা মুখে মুখে করব। আমরা আমরা মুখে মুখে করব। কিভাবে দেখো, আমরা মুখে মুখে এভাবে করব যে এইটা দ্বারা যখন আমি এটাকে গুণ দেব তখন এইটা শুধু থাকবে, মানে উপরেরটা শুধু পড়ে থাকবে, 5x প্লাস 12 পড়ে থাকবে। দেখো তো এটা কাটাকাটি করলে 5x প্লাস 12 থাকে না, ওইটা থাকে। আবার দেখো, আবার যখন আমি এইটা দ্বারা এইটাকে গুণ করব তখন এই নিচে যেটা থাকবে সেটা ভিনিশ হয়ে যাবে, মানে x-3 আর x-3 বাদ। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো তোমার a ইনটু x-2। তারপরে এই যে চিহ্ন যা আছে প্লাস সেটাই লিখবো। আবার দেখো এখানে x-2 আছে, এখানে x-2, তার মানে কি এটা বাদ যাবে। তাহলে যেটা নাই, কি নাই এখানে, x-3 নেই, তাহলে সেটা এখানে গুণ হবে, শেষ। তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, এই যে দেখো x-3 b, x-3 b। আবার তুমি এখানে লক্ষ্য করো x-2 a। ক্লিয়ার? এবারে এইটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিবা। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে কিন্তু, তাহলে দ্রুত সলভ হবে আর কি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই নিয়ম, এই নিয়মগুলো আমরা পরবর্তীতে যতগুলো অঙ্ক করব ওইগুলোতেও আমরা অ্যাপ্লাই করব। এবার দেখো আরেকটা সমীকরণ তৈরি করব। কিভাবে, কিছুই না ভাই, জাস্ট খালি গুণ করে দাও, অঙ্ক হয়ে গেছে। x মাইনাস 2a bx মাইনাস b দ্বারা গুণ করতেছি আর কি। তাহলে bx মাইনাস কি হবে, 3b। এইটা হলো 3 নাম্বার। এইটা হচ্ছে ভাই আমাদের 3 নাম্বার সমীকরণ, শেষ। তো আমাদের কয়টা সমীকরণ তৈরি করতে হবে, 3টা, মনে রাখবে, সর্বদা মনে রাখবা। এই অঙ্কগুলো করার জন্য আর কি মোটামুটি 3টে সমীকরণের প্রয়োজন পড়ে আমাদের, ঠিক আছে? এই সমীকরণটা এখানে না রাখলেও চলতো, তা আমি দেখাইলাম আর কি, পরবর্তীতে কাজে লাগবে। এতটুকু বুঝছেন সবাই? একটু কমেন্ট করেন তো আমাকে আগে, এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে? কারণ এইটাই মেইন জায়গা। হ্যাঁ, এই জায়গাটা না বুঝলে হইলো না, মানে তুমি আর আগাই দিয়ে পারবা না, ঠিক আছে? এখনকার কাজগুলো ইজি, এরপরে কাজগুলো যা করবো সব ইজি। তুমি জাস্ট এতটুকু বলো যে এতটুকু বুঝছো কিনা। কি করতে হবে, প্রথমে এই জিনিসটা তো বুঝাইছি সবার আগে, যে এরকম তোমাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আরেকটা কথা বলে দেই, তোমাদের অতি সংক্ষিপ্ত গুলো দেখবা, তোমাদের বই যতগুলো অতি সংক্ষিপ্ত আছে সবগুলোর টাইপটা কিন্তু ঠিক এরকম টাইপের। দেখো সবগুলোর টাইপটা হচ্ছে ঠিক এই যে এরকম। দেখো মনে করো যে এরকম লেখা থাকবে, কিন্তু এই যে এতকে আংশিক ভগ্নাংশে আকারে লেখো, তখন এইটার উত্তর কিন্তু এই যে ডিরেক্ট এইটা। অর্থাৎ আমি তোমাদেরকে, তোমরা হয়তো অনেকে বলবো যে ভাই আপনি অতি সংক্ষিপ্ত কেন করাইলেন না। অতি সংক্ষিপ্ত আমি অলরেডি করানো শেষ আমার। যেমন এইটা একটা অতি সংক্ষিপ্ত ছিল, এইটা একটা অতি সংক্ষিপ্ত ছিল, আর এখানে এই যে যা দেখতেছো তুমি এখানে, এই প্রত্যেকটা একটা করে অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, এই প্রত্যেকটাই কি একটা করে অতি সংক্ষিপ্ত। যেমন তুমি এই যে 1 নাম্বারটা দেখো, এই প্রশ্নটা কিরকম করা হবে। এই প্রশ্নটা, এই যে প্রথম প্রশ্নটা যদি তুমি দেখো এখানকার, এই যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটাই কিন্তু ওইটা, ঠিক আছে? এতকে আংশিক ভগ্নাংশ আকারে ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো। যদি এরকম থাকে তখন তুমি কিভাবে লিখবা, এইভাবে উত্তরটা লিখবা। আশা করি বোঝাতে পারছি। তো যাই হোক, এটা বুঝছো, এটা বুঝছো? ওয়েল, দেখো নেক্সট, এরপরে কাজ হচ্ছে x এর মান। এখন সমস্যা হবে,
এক্স এর মানটা আবার কি? এক্স এর মান বলতে ভাইয়া দেখো তো, এই যে তুমি একটু আগে মিডল টার্ম করলা এক্স মাইনাস থ্রি, হ্যাঁ আর কি পাইছো এক্স মাইনাস টু পাইছো না? তোমরা সবাই মিডল টার্ম করছো কিন্তু ছোটবেলায়। তো এই যে যেমন এই যে মিডল টার্মটা করলা, এটাকে তোমরা কি করলা? মিডল টার্ম করলা না? ধরো সাপোজ এইটা ইকুয়াল 0। তো যদি তুমি এটাকে মিডল টার্ম করো তাহলে কি আসছে? আমি একেবারে লিখি, হ্যাঁ মিডল টার্ম করে এইটা আসছে ফাইনালি আজ আর কি আমাদের। দেখো এইটা আসছিল না, এই যে এইটা আসছে। তো মনে করো এটা ইকুয়াল যদি 0 হয় তাহলে বলো তো এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারতাম না? যে একবার এইটা ইকুয়াল 0 আরেকবার এইটা ইকুয়াল 0, তাহলে একবার আমরা লিখতে পারি কি x ইকুয়াল 3, আরেকবারে আমরা লিখতে পারি কি x ইকুয়াল 2। তবে ওই মানগুলি বসাবো, অর্থাৎ x এর মান কত কত, একটা 3 ও 2 বসি। ভাইয়া বুঝি নাই তাই তো? দেখেন আপনি শুধু এখানে লক্ষ্য করেন নিচে এই x এর যে আপনি সর্বদা এটাকে মনে রাখবেন যে 0, এইটা ইকুয়াল কত 0, তাহলে বলেন তো x এর মান কত হবে? 3। আবার যদি এইটা ইকুয়াল 0 হয় তাহলে x এর মান কত হবে? 2। সেটাই আর কি এখানে লেখা হয়েছে যে x এর মান 3 এবং 2 বসিয়ে পাই। কোথায় বসাবো? কোথায় বসাবো? এই যে 1 নম্বরে বসাবো। সর্বদাই মনে রাখবা প্রথম ক্ষেত্রে যখন তুমি x1 x এর মান y এর মান যেটার মান হোক না কেন ভাই, যদি তুমি বসাও তাহলে কোন সমীকরণটা বসাবা? এই যে 1 নম্বর যে সমীকরণটা আছে সেই সমীকরণে বসাবো। দুঃখিত, 2 নম্বর সমীকরণ যেটা আছে সেই সমীকরণে বসাবা। তাহলে দেখো আমি এখানে লিখি যে x এর মান 2 নং আরে ঠিকই তো ছিল, 3 ও 2 নং সমীকরণে বসালেই অ্যান্সার চলে আসবে। কিভাবে দেখো, 2 নাম্বার কোনটা? এটা না? এই সমীকরণটার দিকে লক্ষ্য করো, 5x প্লাস কি আছে? 12 আছে। পুরোটাই লিখে দিই একবার। 5x প্লাস 12 ইজ ইকুয়াল a ইনটু x মাইনাস 2 b ইনটু x মাইনাস কি আছে? 3 আছে। আচ্ছা তাহলে দেখো আমরা প্রথমে কত বসাই? 3 বসাই নাকি? x এর ভ্যালু এই যে দেখো x এর জায়গায় আমি 3 বসালাম। তুমি একটু লক্ষ্য করো তো এখানে x এর জায়গায় যদি আমি 3 বসাই তাহলে কি হবে অ্যানসারটা? আলটিমেটলি 0 না? দেখো 3 মাইনাস 3 কত হয়? 0। তো তুমি চাইলে এটা নাও লিখতে পারো ডাইরেক্ট, ভাই এটা লেখার কোনো দরকার আছে ভাই? বেকার কালি নষ্ট। তাহলে 3 5 কত হয়? 15। এই দেখো এখানে একটা মারাত্মক ভুল করছি, এখানে তো মাইনাস ছিল মনে হয় না? কে রে, অঙ্কে মাইনাস ছিল না? অঙ্কে মাইনাস ছিল, আমি অঙ্কটা লিখতে ভুল করছি। অঙ্কে বইয়ে মাইনাস আছে, কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না। অঙ্কে বইয়ে মাইনাস। ওকে 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 ওকে, তাহলে x মাইনাস 12 ইয়া 15 মাইনাস 12 হবে। তাহলে কত হয় বলো? কত কত হয়? তাহলে এখান থেকে করলে তো 1, তাহলে a ইকুয়াল আমরা লিখতে পারি কত? 3। তাহলে এইটা একটা মান বের হলো। আবার এবার আমরা কত বসাবো? এবার আমরা ডাইরেক্ট বসাই, হ্যাঁ এবার আমরা মান 2 বসাবো। হ্যাঁ এবার 2 বসাবো। তাহলে এই যে x এর জায়গায় যদি 2 বসাই তাহলে কত হয়? 5 2 10। দেখো তো ভাইয়া এই যে 2 মাইনাস 2, এটা কি লেখার দরকার আছে? কলমের কালি নষ্ট করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাও লিখে দিলাম দেখো 10 মাইনাস 12, আর এখানে এটার মান কত? 0। আর এটা অ্যান্সার কত আসবে বলো? একেবারে বলি ভাই, এখানে দেখো মাইনাস 1 আসে, তো মাইনাস 1 আর এই যে প্লাস কত হয়? মাইনাস বি না? এটাও অনেকে বোঝে না। আরে ভাই মাইনাস 1 এর সাথে বি গুণ করলে কি হবে? মাইনাস বি হবে। তো এখন দেখো এখানে আসে মাইনাস 2 আর এখানে আসে মাইনাস বি, তাহলে অতএব বি এর মান আমরা কত পাই? 2, তাই না? তাহলে এখন এই যে এর মান যেটা পাইলাম আর বি এর মান যেটা পাইলাম সেটা 1 নম্বরে বসাবো। সবাই বুঝছেন? বসিয়ে পাই। তো চলেন 1 নম্বরটা আমরা একটু দেখে নেই। এই যে এইটা, তাহলে 5x মাইনাস 12 x, তুমি চাইলে এটাও লিখতে পারো ডাইরেক্ট, ওই যে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। 5 হয় লিখলেও সমস্যা নাই। এবার ইকুয়াল দিবা, কারণ কি এবার তুমি শিওর যে অ্যান্সারটা এটাই হবে। তাহলে সমীকরণটা কি ছিল? a বাই, একবার লিখে ফেলি, হ্যাঁ তোমাদেরকে একবার লিখে দিই।
আরেকটা কি ছিল বি বাই, দেখো তাহলে এর মান কত, দেখো তো 3 না, তাহলে এই যে এর জায়গায় 3 বসবে, 2 বসবে। বোঝা গেছে? এখন তুমি এই যে দেখো এইটাকে যেরকম ছিল, মানে আগে কিরকম ছিল, বই অঙ্কটা এরকম ছিল না, তো এরকম করে লিখে দিলাম। এটা হচ্ছে তোমার পরিপূর্ণ সমাধান, সুন্দর সমাধান। ঠিক আছে, এইটাকে বলে একদম একুরেট ভাবে সমাধান করা। তুমি এইভাবে করে দিবা, তোমাকে কেউ কোনো রকমের মার্ক কেটে দিবে না। বোঝা যায় আমার কথা? আমার কথা কি বোঝা যায় ভাই? আমার কথা কি বুঝছেন সবাই? অঙ্ক কি বুঝছেন? আমি এর পরের অঙ্কে যাব। সবাই বুঝতে পারলে একটু ডান লেখেন। যত আগে মানে সামনে যাব তত কিন্তু কঠিন অঙ্ক আসবে। লাস্টে আমরা আরেকটা কঠিন অঙ্ক করব। এইটা বুঝলে একটু সবাই ডান লেখো। থার্ডের কোর্স না কিনে হ্যাঁ ম্যাথ কেনা যাবে, ওয়েবসাইট থেকে কেনা যাবে, কোনো সমস্যা নাই। আমি এমন একজনকে দেখতে যাচ্ছি যে বোঝে নাই ভাই। আমি এমন একজনকে দেখতে যাচ্ছি যে কিছুই বোঝে না। কেউ কি আছেন এমন? কেউ নাই এমন ভাই। এটা তো একটা বড় সমস্যা, বুঝছেন? যে ক্লাস নেই কিন্তু ক্লাস কেউ এমন নাই যে ফির বোঝে না। তো যাই হোক, আসেন 2 নাম্বার অঙ্কে। এটাও সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষিপ্ত এইগুলোই, এগুলো সব ইজি ইজি অঙ্ক। এই অঙ্কটা দেখে ফির অনেকে ভয় খায়। ভাই ভয় খাওয়ার কিছু নাই। দেখো আমরা অঙ্কটা যখন সমাধান করবো তখন প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে সাজিয়ে নিতে হবে। সো অঙ্ক দেখে ভয় খাওয়ার কোনো কারণ নাই। দেখো তো ঠিকঠাক ভাবে লিখলাম কিনা। এখন অনেকে এই এক্স দেখে কি মনে করো, ছোট মনে করো। ভাই ছোট মনে করার তো কোনো কারণ নাই, ও নিজেই একটা ফাংশন। লিখলাম, আর এটা দুইটা আছে, মানে কি আছে, মানে তোমার অল স্কয়ার আছে, তাই কিভাবে লিখবো হবে, একবার অল স্কয়ার ছাড়া লিখতে হবে, আরেকবার অল স্কয়ার সহ লিখতে হবে। তাহলে যেহেতু 1 আছে পাওয়ার, তাই কি হবে, এ হবে, এখানেও কি হবে, বি হবে, আর এখানে সি হবে। তাহলে এখন কি করতে হবে বলো দেখি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। তাহলে দিলাম 1 নম্বর। এখন কি করতে হবে, এখন আমরা যেটা করব, ধরো গুণ করে পাই। এবার আমি আর লিখবো না, তোমরাই বলো যদি আমি এটাকে এটা দ্বারা গুণ করি শুধু কি থাকবে, শুধু এটা থাকবে না, এটা দ্বারা এটাকে গুণ করলে ভাই এইটা আর এইটা কাটা যাবে। আবার দেখো এইটা দ্বারা যখন আমি এইটাকে গুণ করবো তখন এখানে কি আছে, এক্স আছে, শুধু এক্স বাদ যাবে। তাহলে এখানে দেখো তো এক্স আছে এবং এক্স মাইনাস 2 অল স্কয়ার আছে, তাহলে এই এক্সট্রা যদি বাদ যায় তাহলে থাকবে কি শুধু এইটা না। সেম ভাবে দেখো তুমি এখানে একটু লক্ষ্য করো, বিটা আগে লেখো সমস্যা নাই। x মাইনাস 2 আছে, তাহলে এখান থেকে x মাইনাস 2 বাদ যাবে একটা, তাহলে এখানে আছে দুইটা, তাহলে একটা যদি বাদ যায় x মাইনাস 2 তাহলে কি থাকবে শুধু, এমন না। আবার লক্ষ্য করো সি লেখো, এখানে আছে x মাইনাস 2 অল স্কয়ার, তাহলে এখান থেকে x মাইনাস 2 অল স্কয়ার একটা যদি বাদ যায় তাহলে কি থাকবে শুধু, এই যে বেচারা x হয়ে গেল। তোমার এইটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এইবার আমরা কি করব, গুণ করব। তার আগে আমরা এখানে একটা সূত্র জানি, কি সূত্র, a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার মানে কত 4 প্লাস bx স্কয়ার মাইনাস 2bx প্লাস c। ওকে, তাহলে দেখো তো গুণ করো, a স্কয়ার মাইনাস 4ax প্লাস 4a। দেখো তো গুণগুলো তো পারো অন্তত পক্ষে, এগুলো বুঝাতে হবে এই গুণ।
এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। শেষ। গুণ তো পারো। এক্স এর মান বলতো, এখানে এক্স এর মান কত কত আছে? তুমি ভাই এই যে স্কোয়ারটা কল্পনা করিও না, মনে করো যে এখানে কি আছে, x - 2 = 0 আছে, তাহলে বলো তো x এর মান কত? 2। আর এইখানে কিছু আছে? নাই। বাট তুমি একটু চিন্তা করো, কিছু নাই মানে কি, x = 0। যেমন তুমি কি লিখছো, এইটা = 0, তাহলে আমি এখানে কিছু নাই মানে কি, x = 0, তার মানে x এর মান একটা হলো 0 আর একটা হলো 2। বুঝো নাই? এই x এর জন্য মান কত? 0। আর এই যে x - 2 = যদি তুমি 0 লেখো, তাহলে সেই 2টা এইদিকে গেলে কি হবে? 2। যদি তুমি x - 2 = 0 লিখতে পারো, তাহলে তুমি x = 0 লিখবে না? এই হলো ভাই কাহিনী। তাও যদি না বোঝেন, অনেকে আছে একটু বলে যে এটা কেমন হইলো, তাদের জন্য আরেকটা মজার জিনিস দেখাই। মনে করো যে এখানে আছে x + 0, তাহলে ভাইয়া x - 2 = 0 লিখছেন, ঠিক আছে, এবার তাহলে আপনি x + = 0 লেখেন। তো ভাই এই জিরোটা ওই দিক দিলে কি হবে? 0ই হবে, সেই জন্য 0। ঠিক আছে, আর কেমনে বুঝাবো আমি জানি না। ঠিক আছে, ওকে 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 ওকে, এগুলো উল্টাপাল্টা বাদ দেই, যেটা ছিল সেটা লিখে দিই। কত নম্বরে বসাবো? বসিয়ে বলো। এবার যদি আমি 2 রঙে বসাই, প্রথমে 0 বসাই, তাহলে কি হবে? 0 এর উপর স্কয়ার প্লাস 1। বলো তো কোথায় কোথায় 0 বসালে আমাদের অ্যান্সারটা শূন্য আছে? তুমি যদি এখানে 0 বসাও, b এর সাথে যদি 0 গুণ করো, ভাই পুরোটাই তো 0 হয়ে যাচ্ছে। c এর সাথে x আছে, মানে কি x এর মান 0, 0 গুণ করলে কত হয়? c এর সাথে 0, তাহলে শুধু এখানে কাজ করবে। বোঝো নাই রে ভাই? এখানে 0 বসালে 0 আসে পুরোটাই, তো লেখার দরকার নেই তো, বেকার কালি নষ্ট করার কোনো দরকার আছে? তাহলে এখানে কি আসে? 1, আর এখানে কি আসে? 4। দেখো -2 এর উপর স্কয়ার মানে কত? 4। তাহলে অতএব আমরা লিখতে পারি না যে a = 1/4? ইয়েস, ওকে, হয়ে গেল, এর মান তো পেয়ে গেলাম। তো এবার কি বসাবো? এবার আমরা 2 বসাবো। এখানে বসাই, হ্যাঁ, আবার। তাহলে এবার যদি আমি 2 বসাই এখানে, দেখো এখানে যদি 2 বসাই 2 নম্বরে, তাহলে কি হবে? 2 2 4 + 1 ইকুয়াল। দেখো তো তুমি একটু লক্ষ্য করো তো, কোথায় কোথায় 2 বসালে 0 হয়। তুমি যদি দেখো x এর মানটা এখানে 0 বসাও, মানে দুঃখিত 2 বসাও, কারণ এখন তো আবার 2 লিখছি, তো 2 - 2 কত হয়? 0। তো 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0। এখানে যদি তুমি x এর মান 2 বসাও, 2 - 2 মানে কত? 0। এই 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0। কিন্তু যদি তুমি এখানে 2 বসাও x এর মানটা, তাহলে 0 আসে না, তাহলে এইটা থাকবে শুধু। তাহলে এখানে থাকবে কি? 5, আর এই 2টা যদি আমি এইদিকে ভাগ করে দেই, তাহলে কি থাকলো? 5/2। কিন্তু b মিসিং, a পাইছি, c পাইছি, b মিসিং। তাহলে এবার আমাদেরকে এই x এর যে মান ধরে ধরে আমরা অঙ্কগুলো করলাম, সেটা ব্যতীত অন্য আরেকটা পদ্ধতি ফলো করে এই b এর মানটা বের করতে হবে। সেই পদ্ধতির নাম হচ্ছে সমীকৃত পদ্ধতি। নাম কি? সমীকৃত পদ্ধতি। আশা করি এই জিনিসটা তো বুঝছো, মান বসিয়ে বের করার। এবার আসলে সমীকৃতটা কি, এটা একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো এইখানে একটা সমীকরণ আছে এরকম, আর এইখানে একটা সমীকরণ আছে মনে করো এরকম। আপাতত বোঝো, এরকম সিম্পলি বোঝো। সমীকৃত মানে হচ্ছে এইখানে x² এর যে পাওয়ারটা থাকবে, কত আছে? 1 না? আর এইখানে x² এর যে পাওয়ার গুলো থাকবে, সেগুলোকে আমরা ইকুয়াল করব। দেখো বোঝো কিনা। এখানে x² পাওয়ার কত? 1 না? 1 ইকুয়াল এখানে কত? a, আর এটার জন্য কত? +b, সেটার +b। যদি এরকম থাকতো ভাইয়া, কি রকম? ধরো যে 3x² প্লাস মনে করো যে 1 ইকুয়াল এখানে থাকলো যে x² মাইনাস, তাহলে এবার কি হইতো? এবার কি হইতো? 3। বোঝা গেছে? আচ্ছা যদি বলতো যে x² বাদ দাও, যদি বলতো এরকম যে x এর সহগ কত, তখন কি হইতো? এখানে x এর সহগ কত? 1। এখানে দেখো তো কোথায় x এর সহগ আছে? শুধু x, শুধু x আছে এখানে, তার মানে কত? c।
যদি বলতে এক্স কিউবের কথা তখন কি হইতো, এই যে 1 আর এই যে a। এবার দেখো যদি আমি তোমাদেরকে বলতাম যে x4 এর সহগ সমীকৃত করো তখন কি হইতো ভাই? এখানে তো x4 কোথাও নাই, ধরো যে সাপোজ এখানে আছে, এবার কি হইতো? কিন্তু ভাই এখানে তো কোথাও x4 নাই, কিন্তু আমি লিখতে পারি কিনা, কিভাবে একটু লক্ষ্য করে দেখো। আমি কিন্তু 0 ইন্টু x4 লিখতে পারি এখানে। হ্যাঁ ভাই লিখতেই তো পারেন। তাহলে এখানে x এর সহগ কি, d, আর এখানে x এর সহগ কি, 0। বোঝো নাই মনে হয়? ব্যাপারটা একটু বুঝাই বলি। যেমন মনে করো যে এইটা এরকম আছে, হ্যাঁ, তো আমি বললাম কি যে x এর সহগ, হ্যাঁ, সমীকৃত করে, তখন তুমি চিন্তা করবে কি যে নীরব ভাই শিখেছি x এর সহগ সমীকৃত বলতে এইদিকে একটা x এর সহগ থাকতে হবে, এইদিকে একটা x এর সহগ থাকতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এইদিকে x এর সহগ হচ্ছে b, কোনো সমস্যা নাই, কিন্তু এদিকে কোনো x এ নাই। তখন তুমি বুদ্ধি খাটাবা যে ঠিক আছে আমি মনে মনে একটা x ধরবো এবং এইটার সাথে যদি 0 গুণ করি তাহলে তো হয়ে যাচ্ছে, আর 0 দ্বারা গুণ করলে তো এটা টোটালি 0 আসবে, তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যদি কখনো x না থাকে তাহলে আমরা ওটাকে 0 বলবো। ঠিক সেম ভাবে x স্কয়ারও যদি না থাকে তাহলে সেটাও আমরা 0 বলবো। x4 না থাকলে, যেটা একটু আগে বোঝালাম, সেটাও আমরা 0 ধরবো। সমীকৃতর ব্যাপারটা আশা করি বুঝছেন। এখন আসেন যে আমরা এই জায়গায় এখন কাজ করব। কি কাজ? দেখো আমাদের এখন একটা মানে দরকার, এর মান পাইছি, সি এর মান পাইছি, শুধু বি এর দরকার। তো একটু তোমরা মাথা খাটাবা আগে যে এই যে এখন দেখো 3 নাম্বার সমীকরণটা কেন তৈরি করছি, এটার তো কোনো না কোনো কাজ আছে। তোমরা দেখো এর আগের সমীকরণও কিন্তু আমি এই যে দেখো 3টা সমীকরণ তৈরি করছিলাম, এই যে 1 2 3, বাট দেখো এই অঙ্কের 3 নাম্বারের কোনো কাজে নাই, মানে কোনো কাজেই লাগে নাই। মানে তুমি যদি এই সমীকরণটা নাও তৈরি করতে তাও হইতো, কিন্তু এই 3 নম্বর সমীকরণের একটা একটু দাঁড়াও, কারেন্ট আসলো, ওয়াইফাইটা ঠিক আছে কিনা একটু দেখে নেই। দেখো তো সব ঠিকঠাক আছে ক্লাস? দেখো তো এই 3 নাম্বারটা লাগবে কখন, যখন আমরা এই যে দেখো এখন বিপদে পড়ছি না, বি এর মান পাচ্ছি না, তো এই বি এর মানটাকে খোঁজার জন্য এই 3 নম্বর সমীকরণটা এখন আমাকে হেল্প করবে। কিভাবে? যে আমরা এখন লিখবো কি যে x এর সহগ কিংবা x স্কয়ারের সহগ সমীকৃত করে। তো তার আগে আমাকে দেখতে হবে যে যেহেতু b নাই তাহলে b কোন জায়গায় আছে। তো আমি দেখতে পাচ্ছি যদি আমি x স্কয়ারের সহগ সমীকৃত করি তাহলে এই যে x স্কয়ারে দেখো একটু লক্ষ্য করে দেখো, এই যে x স্কয়ারে b আছে না নাই? b আছে না? তো b আছে, আবার এখানেও x স্কয়ার আছে। তাহলে আমি এই যে x স্কয়ার যে সহগ কি কি পাইছি দেখো, এই সাইডে x স্কয়ার সহগ হচ্ছে 1। তার আগে আমি এখানে লিখে ফেলি যে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। তাহলে বলো তো ভাইয়া এই সাইডে x স্কয়ার সহগ কত? 1 না? এই যে দেখো 1 না, এই সাইডে কত? 1 না মনে মনে ভাই? আর এই সাইডে কি আছে? একটা আছে a আর একটা আছে প্লাস b, তাহলে লিখে ফেলো a প্লাস b। তো ভাইয়া তুমি দেখো তো এর মানটা মনে হয় বের করছো 1/4, একটু লক্ষ্য করে দেখো এর মানটা তুমি পাইছো 1/4, তাহলে 1/4টা বসাই দাও প্লাস b, তাহলে অতএব আমরা লিখতে পারি না b ইকুয়াল 1 মাইনাস 1/4। 1/4টা এই জায়গায় এসে কি হবে? 1 এর সাথে বাদ হবে না, তাহলে 1 আমরা কি লিখতে পারি? 4 মাইনাস 1, দ্যাট মিন্স 3/4। আমরা এর মানও পাইছি, b এর মানও পাইছি, c এর মানও পাইছি। তাহলে এখন কি করা দরকার? a, b, c এর মান কয় নম্বরে বসাবো? 1 নং এ বসিয়ে। ক্লিয়ার? তাহলে 1 নম্বরে কি সমীকরণ ছিল? x স্কয়ার প্লাস 1 x ইনটু x মাইনাস 2 তারপর স্কয়ার ইকুয়াল কি হবে ভাইয়া? একেবারে লিখবো আমরা, হ্যাঁ। তো a বাই কি ছিল দেখো এরকম ছিল, a বাই x প্লাস b বাই x মাইনাস 2 আর c বাই x মাইনাস 2 তার উপর অল স্কয়ার ছিল। বাট আমরা এটাকে একেবারে করব কিরকম দেখো, তো এইখানে এর মানটা আমরা পাইছি কত? 1/4 না? তো এই যে 1টা কিন্তু মনে মনে উপরে, আমি একেবারে করতেছি দেখো, এই যে 1টা মনে মনে উপরে আর এই যে 4টা নিচে, অর্থাৎ 1/4। আবার b এর মানটা কত পাইছি দেখো তো, b এর মানটা আমরা পাইছি 3/4, তাহলে এই যে 3টা উপরে এই যে 4টা নিচে, এর সাথে গুণ আকারে থাকবে, ব্র্যাকেট দিলাম একটা। আর c এর মানটা কত পাইছি দেখো তো, c এর মানটা এই যে আমরা কত পাইছি? 5/2, তাহলে 5/2 যেটা পাইছি আমরা
5/2 যেটা পাইছি যে 5 উপরে 2 নিচে, অ্যান্সার এটা। ক্লিয়ার? আমরা লাস্ট অঙ্ক করব, একটু কঠিন। হ্যাঁ, এটা দেখে অনেকের মাথা ঘুরতে পারে। লাস্ট অঙ্কটাই কিন্তু রচনামূলকে আসবে আবার। সমস্যা ভাই, 8 মার্কের প্রশ্ন, বাট দোয়া করি যেন এরকম টাইপের সহজগুলো আসে আর কি। এটাও রচনামূলকের টাইপের একটা অঙ্ক আর কি। হ্যাঁ, এরকমই আসে, সহজগুলো আসে, কঠিন খুব কম দেয়, তাও দিলে মনে করো তোমরা পারবা। আমি যদি এখন এরপর এটা যেটা করাবো এটা যদি সবাই বোঝো, তাহলে মনে করো যে আংশিক ভগ্নাংশ একদম ক্লিয়ার তোমাদের, আর কোনো সমস্যা নেই আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, আংশিক ভগ্নাংশ আর কোনো সমস্যা থাকবে না আশা করি। সবাই ক্লিয়ার ভাইয়া? তো এটা থাকলো, হ্যাঁ, এটা তোমরা স্লাইড থাকলো, এটা তোমরা পরে দেখে নিও আর কি, সমীকৃতের বিষয়টা থাক, ঠিক আছে? তো এবার আসো আমরা রচনামূলক করব। রচনামূলক একটাই করাবো। কয়টা করাবো? জাস্ট একটাই করাবো আমি, একটাই করাবো, একটু কঠিন টাইপের। কঠিন না, বুঝছো, বুঝলে অঙ্ক সহজ। দেখো, x² - x + 1 এইটা। তো আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল এটাকে এই যে ভাঙাচ্ছি আমি, দেখো, ওকে। সো প্লাস c/, কি হবে? ফার্স্ট অফ অল তোমরা এইভাবে লিখিও, হ্যাঁ, তারপরে কি হবে বলো? d হবে, ঠিক আছে না? দেখো, একবার এইটা, একবার এইটা, একবার এইটা, তাহলে ax + b c d। তাহলে এটা আমাদের কয় নাম্বার সমীকরণ? এটা আমাদের হচ্ছে নাম্বার 1 সমীকরণ। কি করতে হয় ভাইয়া বলো? এটা দ্বারা সবাইকে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে সবাইকে যদি ভাগ করে তাহলে কি হবে বলো তো? x² - x + 1 = দেখো, আমি আবার বলতেছি, এই জিনিসটা দ্বারা আমরা সবাইকেই গুণ করব। আমি বারবার ভাগ বলতেছি, কেউ আবার ভুল করিও না। সো গুণ করব, হ্যাঁ। তো এখন যখন আমি এইটা দ্বারা এইটাকেই গুণ করব, তখন এইটা তো আর থাকবে না, তো এটা বাদ। আবার দেখো, এই যে x² এইটা বাদ যাবে, শুধু মনে রাখবা এইটা দ্বারা যখন, আমি একটু লিখেই দিই না হয়, গুণ করে। তো দেখো, এটা দ্বারা যখন আমি এটাকে গুণ করব, তখন এই জিনিসটা আর এই জিনিসটা পুরোটাই বাদ যাবে, পুরোটাই কি যাবে? বাদ যাবে। সেম ভাবে এখানে যাহা আছে তাহা বাদ যাবে, মানে এইটা বাদ। তাহলে এটা যদি বাদ যায় তাহলে পড়ে থাকবে কি? x + b না? একটু বোঝো ব্যাপারটা, এইভাবে চিন্তা করো যে এটা পুরোটাই বাদ যাবে, x² + 1 এটা পুরোটাই বাদ যাবে, তাহলে উপরে যাহা আছে সেটাই তো পড়ে থাকবে। কিন্তু এই যে এখান থেকে আমি এইটাকে বাদ দিছি, কাকে বাদ দিছি? x² + 1 এইটাকে বাদ দিছি, তাহলে এখন পড়ে থাকবে কি? এভাবে তুমি কিন্তু ইজিলি জিনিসগুলো করতে পারো। আবার একটু বোঝো, এইটা বোঝো, দেখো এইটা, এই নিচেরটা পুরোপুরি বাদ যাবে, পুরোপুরি বাদ, তাহলে পড়ে থাকবে কি? শুধু c না? কিন্তু কথা হচ্ছে তুমি শুধু বাদ দিছো কোনটা? x + 1 টাকে। তাহলে এখানে এই যে x + 1 আছে দুইটা, তার আগে তো এটা ছিলই, তাহলে এটা তো থাকবেই, এটা তো আর বাদ হয়নি। ভাই তুমি কি এটা বাদ দিছো? এটা কি বাদ দিছো? দাও নাই। তুমি এখান থেকে x + 1 টা বাদ দিছো, কয়টা? একটা। তাহলে আরো একটা x + 1 আছে না এখানে? কারণ এখানে কি আছে? স্কয়ার আছে, অল স্কয়ার আছে। এবার বলো তো, এবার এইটা কি হবে তাহলে? তাহলে খুব ইজিলি ভাইয়া বলা যায় যে এইটা পুরোপুরি বাদ যাবে নিচেরটা, তাহলে এইটা যদি বাদ যায় তাহলে এই যে এই জিনিসটাও কি যাবে? উধাও হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? x² + 1। আমি কি বোঝাতে পারছি? বলেন, আমি কি বোঝাতে পারছি? একদম ইজি ভাই, একদম ইজি। তাহলে এটা 2 নাম্বার, হ্যাঁ। তারপরে কি করতে হবে ভাইয়া? গুণ করতে হবে। গুণ কর। তার আগে একটু আস্তে আস্তে করবা, হ্যাঁ, অনেকে এগুলো কিন্তু ভুল করবা, আস্তে আস্তে করবা। গুণগুলো ঠান্ডা মাথায় করতে হবে, বুঝছো? তাড়াহুড়ো করে করা যাবে না। তাহলে x² আর x গুণ করলে x3। দেখো ঠিক আছে গুণটা, এটার সাথে একবার এটাকে গুণ, আর এই 1 এর সাথে একবার, এই যে 1 এর সাথে এটাকে গুণ করলে কি হয়? x + 1 হয়। আর d এর সাথে যদি আমি গুণ করি তাহলে কি হয় বলো তো? dx² + d। নিচে লিখি, হ্যাঁ। তাহলে আবার গুণ করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে? ax³ + 2ax²। ভুল করা যাবে না কিন্তু, গুণ ভুল করলে শেষ অঙ্ক। তারপরে ax, তারপরে এটার সাথে আমি এই তিনটাকে গুণ করলাম, সেই জন্য 1 2 3টা আসছে। আবার এই b এর সাথে যদি এখানে গুণ করি তাহলে আবার কয়টা আসবে? 3টা আসবে।
তাহলে আর গুণ ভুল হবে না, বুঝছো? তাহলে বি এর সাথে একবার এটাকে গুণ করো, আবার এটাকে গুণ করো, আবার এটাকে গুণ করো। আমি না এইটাকে না এখানে না লিখি, এটাকে উপরে লিখি, না তো আবার ডি এর সাথে গুণ করলে কত হবে বলো তো? ডিএক্স স্কোয়ার প্লাস, কারণ ওইদিকে তো দেখা যাচ্ছে তাই না, অনেকটা দেখা যাচ্ছে। আচ্ছা কোথায় ছিলাম? গুণ করা শেষ না? তিনটা, হ্যাঁ পাইছি। এবার আসো সি প্লাস, দেখো সি এর সাথে এটা গুণ করো, তাহলে সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি। অঙ্ক শেষ, মানে সমীকরণটা আমাদের গুণ করা শেষ। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। দেখছো ইকুয়েশনটা কত বড় হয়েছে? তো ভয় খাওয়ার কিছু নাই ভাই, অঙ্ক যেহেতু বড় তো ইকুয়েশনও বড় হবে। হ্যাঁ, এরপরের কাজগুলো আগের মতো। তাহলে আমাদের কি করতে হবে? এক্স এর মান বসাতে হবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো এখানে এক্স এর মান কয়টা, মানে এক্স এর কি কি মান আছে সেটা আমাকে একটু কমেন্ট করে তোমাকে বলতে হবে, যে এখানে এক্স এর মানটা কি কি আছে, মানে এক্স এর মান এখন আমি কত কত বসাবো, দেখি তোমরা কেমন বুঝছো। বলো তো এক্স এর মান কত কত আসে, বলো, ঝটপট কমেন্ট করে ফেলো দেখি এক্স এর মান কত কত আসে। লাইভ ক্লাস করতে পারি না ভাইয়া, কেন করতে পারেন না, কারণটা কি সেটা তো বুঝতেছি না। এখানে তো অন্যরা লাইভ করতেছে। আচ্ছা কত হবে? 1 হবে নাকি -1ও হবে? দেখেন এখানে আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন -1, বাট ভাই সাবধান, একটু সাবধান। দেখেন তো আমি একটু অন্য কালার দিয়ে বুঝাই। প্রথমে এইটা একটু না, এটা একটু নেন। আপনারা অনেকে এইটা নিছেন না, ইকুয়াল কত? 0 না? এবারে তো চিন্তা করছেন তো কত হয় এটা। তারপরে কি করছেন বলেন তো? এটা করছেন, আপনি জানেন এটা কি তৈরি করছেন আপনি। এটা আপনি একটু ক্যালকুলেটরে √1 দিয়ে দেখেন তো কি আসে। এটা শিখাবো চতুর্থ অধ্যায়। কত অধ্যায়? চতুর্থ অধ্যায়। এটার নাম হচ্ছে ইমাজিনারি নাম্বার, বা জটিল সংখ্যা, বা কাল্পনিক সংখ্যা, বা অবাস্তব সংখ্যা, অনেকগুলো নাম আছে। তো এটা শিখাবো। এই জিনিসটা কোনোভাবেই পসিবল না, তাই ভাই এটা বেকার, 0 ধরাও পসিবল না। তাহলে এই যে -1 চিন্তা করতেছেন যারা, যে -1 কে রুট করলে মনে হয় কি হয়, -1 হয়, ওটা হবে না ভাই, সম্ভব নয়, অসম্ভব। কেন অসম্ভব ওটা 4 অধ্যায়ে ব্যাখ্যা করবো। আচ্ছা এখন আসো যে এইটা সম্ভব, কিন্তু হ্যাঁ এইটা সম্ভব, এখান থেকে কিন্তু আমরা -1 পেতে পারি, এটা কিন্তু সম্ভব। তাহলে এখন আমরা এইখান থেকে কি করব, চলো এক্স এর মান -1 কয় নম্বরে বসাবো সেটা লিখে দিই। 2 নং এ বসিয়ে দেখো এই অঙ্কটা বড় হওয়ার প্রধান কারণ কি জানো? দেখো এইখানে এক্স এর মান শুধু 1 আছে, তার মানে আমি এই 1 এর জন্য সর্বোচ্চ কয়টা মান পেতে পারি? একটা মান। কিন্তু আগের অঙ্কগুলোতে দেখো যে এক্স এর মান কিন্তু অনেকগুলো ছিল, 2টা 3টা করে ছিল, বাট এখন কয়টা? একটা। তো একটা দিয়ে কয়টা পাবো? যার জন্য কিন্তু এই অঙ্কটা একটু বড় হবে। তো দেখো, তো এক্স এর মান -1 2 নং এ যদি বসাই আমি ভাইয়া, এই যে 2 নং এখানে এটা, তো দেখো তো তুমি যদি -1 বসাও, -1 ছিল না নাকি আবার ভুল লিখছি রে আমি? না ঠিকঠাক আছে, -1। তো -1 বসাও তো। প্রথমে দেখো এইখানে যদি -1 বসাও তাহলে কি হবে? 0, তাহলে এটা বাদ। আবার যদি তুমি এখানেও -1 বসাও তাহলে কি হবে? এই যে দেখো -1 এখানে বসাও, -1 + 1 0 বাদ। কিন্তু এইখানে লাস্ট একটা জায়গা, এইখানে -1 যদি বসাও তুমি, -1 এর উপর স্কোয়ার করা হবে, তখন কিন্তু ওইটা প্লাস হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে কত আছে? এক্স স্কোয়ার, অর্থাৎ -1 এর উপর স্কোয়ার, -1, এই দেখো ভাই, এই যে -x মানে কি? -1 + 1 ইকুয়াল, তুমি যদি এখানে -1 বসাও এটা পুরোটাই 0 হবে, এখানে -1 বসিয়ে দেখো ভাই পুরোটাই 0 হবে, কিন্তু এখানে -1 বসাও,
এইখানে -1 বসাও, এখানে কি 0 হওয়ার সম্ভাবনা আছে? ভাই দেখো এমন ছিল না, x² + 1, তাহলে এই যে x² + 1, তাহলে দেখো তো কত হয়, 1 মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এখন কত হবে এখানে 2 না, তাহলে কত হবে, d এর মান 3/2। তাহলে আমরা মান পেলাম জাস্ট একটা মান পেলাম, আমাদের আরো লাগবে 3টা মান, a b c এর মানও লাগবে আমাদের। তাহলে শুধু মান পাইছি কয়টা, একটা। তাহলে a b c এর মানটা বের করার জন্য তাহলে কাকে লাগবে বলো তো? এখন কিন্তু আমাদের এই যে 3 নাম্বার ইকুয়েশনটা আমাদেরকে হেল্প করবে। তাহলে এই যে 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে, এই 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা হচ্ছে কার কার মান বের করব? আমরা হচ্ছে a b c এর মান বের করব। এখন দেখো এইটাতে কিন্তু আমাদের এখন একাধিক মানে x এর পাওয়ারকে সমীকৃত করতে হবে, x এর সহগকে সমীকৃত করতে হবে। এখানে দেখো x³ আছে, x² আছে এবং x আছে। তো আমরা কি করব, এই তিনটাকেই নেব, যেহেতু মান লাগবে কয়টা আমাদের, তিনটা না, a লাগবে, b লাগবে, c লাগবে, তাই আমাদের তিনটা পাওয়ারের সহগ নেব আমরা। এত এর সহগ সমীকৃত করে, বোঝা গেছে? যেহেতু মান লাগবে তিনটা আরো, তাই আমি আরো কি নিলাম, এখানে তিনটা সহগ আর কি সমীকৃত করলাম। তো প্রথমে আসো x³। তো x³ দেখো তো ভাইয়া, এই অঙ্কের মধ্যে এই জায়গায় এই 3 নাম্বার যে ইকুয়েশনটা লিখছো তুমি, এই জায়গায় দেখো তো x³ কি কোথাও আছে? ওই দেখো আমি ফিরে x³ দিচ্ছি, x³ কি কোথাও আছে? না, কোথাও নাই। তাহলে আমি তোমাদেরকে কি শিখাইছি, যদি x³ না থাকে তার মানে এখানে কত, আন্ডা। আন্ডা কেন আবারও বলি ভাই, তুমি এখানে তো ভাই মনে মনে একটু চিন্তা করতেই পারো যে 0 × x³, তাহলে x³ এর সহগ কত, 0 না? তো এটা তুমি চিন্তা করতেই পারো, তো সেই জন্য আর কি 0। বাট এইদিকে কি আছে, এইদিকে দেখো এই যে x³ কত কত আছে, এই যে একটা, আরো আছে নাকি, এই যে আরো একটা আছে, তার মানে কি a + c, a + c, a + c। তো তুমি এখান থেকে একটা মান বের করবে, যে কোনো একটা, ধরো আমি সাপোজ এখান থেকে আমি a এর মান বের করলাম, -c গেল। ভাই এই মান তো পাইলাম না, কোনো সমস্যা না ভাই, এই মান একটু পরে পাবা, তোমাকে ধৈর্য ধরে অঙ্কগুলো চালিয়ে যেতে হবে, হ্যাঁ, মান একটু পরে পাবা। দেখো এবার x² এর সহগ সমীকৃত, তাহলে আবার লিখি। এবার দেখো তো x² এর সহগ কি আছে, কত আছে, x² এর সহগ 1 না, 1 লিখলাম ইকুয়াল। এখানে দেখো তো x² এর সহগ কি কি আছে, দেখো তো এখানে x² এর সহগ কি কি আছে, দেখো তো এই যে একটা, এই যে একটা, এই যে আরো একটা, আরো একটা, কতগুলো দেখছো, 2a, তারপরে হচ্ছে b, তারপরে হচ্ছে কত c, তারপরে হচ্ছে d। ঠিকঠাক আছে তো রে? দেখো তাহলে আমরা লিখি ফেলি, হ্যাঁ, 2a প্লাস কি আছে, b প্লাস হচ্ছে c প্লাস হচ্ছে d। দেখো ঠিকঠাক আছে কিনা দেখো, তোমরা মিলাও, ঠিক আছে? এখন আমরা কি করবো ভাইয়া, এখন আমরা মান বসাবো। কি মান বসাবো, আমরা কি কি মান পাইছি, দেখো তো d এর মান পাইছি এবং এর মান পাইছি, তাহলে a এর মান কত, -c বসাও এখানে। তাহলে -c বসালে কি হবে, -2c। b এর মান কত জানি না, বসাবো না। c এর মান যা আছে এরকমই থাকবে। আর d এর মান কত, 3/2 বসালাম। এবার একটু ক্যালকুলেশন করো তো কি পাওয়া যায়। ভাই -2c আর এখানে +2c, তাহলে একটা -c পাওয়া যাবে। আর এখান থেকে প্লাস কি লেখা যায়, 3/2 লেখা যায়, তাই না? একটু ছোট করি, ভয় খাওয়ার কিছু নাই, ভয় খাওয়ার কিছু নাই, একটু পরে মজার জিনিস একটা দেখবা। তো যাই হোক, এখন আমরা একটা কাজ করবো, কি কাজ, এই যে -c-টাকে এইদিকে নিয়ে আসলে কি হবে, +c, আর এই যে 3/2-টাকে আমরা এখানে রাখলাম, আর এই 1-টাকে এই সাইডে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করলে কি হয় ভাইয়া, 3 - 2, দ্যাট মিন্স কত, হাফ। তারপর আমরা কার মান বের করলাম ভাইয়া, এই বি গেল কই রে, দেখছো 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 দেখছো, বি কই, হ্যাঁ বি কই রে, বি গেল কই, যে বি। তো দেখো এইটার সাথে এটা বিয়োগ করলে -2c, 3/2, ঠিক আছে, আর এই যে প্লাস বি। এখন আমি কি করছি, এখন আমি খুব সিম্পল একটা কাজ করছি, এই সিটাকে এই সাইডে নিয়ে গেছি, আর এই যে 1-টাকে এই সাইডে নিয়ে আসছি এবং প্লাস বি। তুমি যদি এখন এখানে ক্যালকুলেশন করো, এখান থেকে তুমি হাফ পাবা। এই হলো একটা তোমার আরেকটা আর কি সি এর মান।
এবার আসো ম্যাজিকটা এবার লাস্টে। অনেকে কিন্তু এই জায়গায় এসে হাল ছেড়ে দেয় না, যে কি একটা হচ্ছে না। বাট এইবার একটা ম্যাজিক্যাল কাজ হবে। কি কাজ একটু লক্ষ্য করো। আমরা কি কি করছি? আমরা এক্স কিউব করছি, এক্স স্কোয়ার করছি, এক্স করি নাই। তাহলে এবার আমরা এক্স কে সমীকৃত করব। তাহলে এক্স এর সহগ কে দেখো তো, -1 না? এক্স এর সহগ কে এখানে -1, তাহলে এই যে -1 লিখলাম। এইবার দেখো তো এইখানে কে কে এক্স এর সহগ আছে, গোল দেই নাকি? দেখো এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরো একটা, আরো আছে নাকি? আর নাই? আর নাই, তিনটে। তাহলে a প্লাস 2b প্লাস c। দেখো a প্লাস 2b প্লাস c, তাহলে a প্লাস 2b প্লাস c মান বসাই দেবে। দেখো তো এর মান কত জানি আমরা, -c, 2b, আর এই যে c আমরা এখানে বসালাম। c আর c ভাইয়া কাটা। তাহলে ভাইয়া দেখো তো আমরা এখান থেকে এখন b এর মানটা কত পাইলাম? -1/2 না? দেখো -1 দুইটা এর সাথে ভাগ হয়ে গেলে কি হবে? -1/2। তাহলে আমরা কার কার মান পাইলাম? এই যে হাল ছাড়ি দিলে যারা, দেখছো? এই যে একটা মান পাইলাম, এই যে একটা মান পাইলাম। এখন তোমরা অনেকে বলো যে ভাইয়া আমাদের তো আরো দুইটা মান বাকি আছে। হ্যাঁ, আমাদের তো a এবং c এর মান বাকি আছে। দেখো ওইটাও চলে আসবে। কি হবে দেখো, এখন দেখো এই যে তুমি এখানে একটা মান লিখছো না, c এর মান চাচ্ছ না, তুমি এই যে দেখো এই জায়গায়, এই জায়গায় এই যে অতএব এই যে c এর যে এই ভ্যালুটা লিখছো, c ইকুয়াল কত লিখছো? হাফ প্লাস b না? তো তুমি এইটা যদি এখন করো, প্লাস b মানে কি? b এর মান তো -1/2, তাহলে -1/2 করলে c এর মান কত আসবে ভাইয়া? বড় একটা শূন্য। আচ্ছা বলো তো c এর মান যদি শূন্য হয়, তুমি এই যে এখানে নিজেই লিখছো a ইকুয়াল -c, তাহলে অতএব আমরা কি লিখতে পারবো না যে এর মানও শূন্য? ভাই বুঝি না, আরে বোকা তুমি তো নিজেই লিখছো a ইকুয়াল -c, তো c এর মান যদি শূন্য হয় তাহলে এর মানও তো শূন্য। দেখছো লাস্টে গিয়ে কি ঘটনা ঘটলো? লাস্টে গিয়ে দুইটা অ্যান্সারই 0 হইল। তাহলে এখন আমরা এই যে a b c এর মান কোথায় বসাবো? 1 নম্বর সমীকরণে বসাবো। এক নাম্বার কি ছিল? এই যে এটা, কি ছিল সমীকরণটা? এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1 তারপর স্কোয়ার। তো আমি প্রথমবার একটু ইয়া করে দিই, হ্যাঁ, তারপর আমি একেবারে লিখবো এইটা, তাই না? এক নম্বরটা ছিল এইটা। আর মান কিভাবে বসাবো ভাইয়া? দেখো আমি একেবারে মানটা বসাই নাকি নাকি ইয়া করব? আচ্ছা এভাবে লিখি তাহলে। দেখো এবার দেখো, এবার তুমি আস্তে আস্তে দেখে দেখে মান বসাও। এবার তুমি দেখে দেখে মান বসাও। বলো এর মান কত পাইছো? 0 না? তাহলে 0 ইন্টু এক্স। বি এর মান কত পাইছো ভাইয়া? বি এর মান পাইছো হলো -1/2। একটু লক্ষ্য করে দেখো, বি এর মান -1/2, তাহলে -1/2 মানে কি? এখানে উপরে হবে -1 আর নিচে হবে কত? 2। বোঝো নাই? এই দেখো -2 মানে কি? 1/2। যেহেতু মাইনাস আছে তার মানে কি এটাকে বলা হয় -1/2। সি এর ভ্যালু তো ভাই 0। ডি এর ভ্যালু কত বলো? 3/2। সো এই যে 3 উপরে 3, এখন এইটা অনেকে বোঝো না কেন জানি। আরে বোকা 3 কোথায়? উপরে না? উপরে দিছে। 2 কোথায়? নিচে। সেই জন্য এই যে নিচে লিখতেছি। এটা তো না বোঝার মতো কিছু নাই। তাহলে এখন বলো তো অ্যানসার কত হবে? 0 এর সাথে ভাই গুণ করলে কি হয়? ওইটাই হয়। আগে আমরা প্লাস মানটাকে লিখি, হ্যাঁ, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। তাহলে এই যে প্লাসটাকে আমরা লিখলাম আগে, আর এইটার অ্যানসার কি আসলো? 0 এর সাথে x গুণ করলে তো ভাই 0, আর এখানে কি থাকলো? মাইনাস এই যে 1/2। সমাপ্ত। প্রথম অধ্যায় সমাপ্ত। ক্লিয়ার? বলেন। অঙ্কটা একদম ইজি কিন্তু অঙ্ক। এখন তোমাদের হাল ছাড়া যাবে না, অনেকে হাল ছেড়ে দিবা, বুঝছো? ছেড়ে দিলেই কিন্তু শেষ। ওকে, ছেড়ে দিলেই কিন্তু শেষ,
বুঝছো, ছেড়ে দেওয়া যাবে না। যেমন আপনারা শুরুতে যত স্টুডেন্ট ছিলেন এখন 50% এসে গেছেন, তার মানে কি 50% সফল হবেন আর 50% নিঃসন্দেহে ব্যর্থ হবেন, তারও বেশি হতে পারেন। কারণ 50% এর মধ্যে আবার দেখা যায় যে অনেকেই দেখা যায় যে দেখানোর জন্য অনেকে বসে আছে, ক্লাস অনেকে করে দেখানোর জন্য, অনেকে করে কমেন্ট করার জন্য, তো তারাও কিন্তু ব্যর্থ হবেন। ঠিক আছে, ক্লাসে এসে যদি মনোযোগ না দিয়ে শুধু কমেন্টই করেন তাহলে কিন্তু ব্যর্থ হবেন। কমেন্ট তখনই করবেন যখন আমি করতে বলবো, তার আগে একটা কমেন্টও করবেন না কেউ। কেন করবেন কমেন্ট? বেকার কমেন্ট কেউ করবেন না। ঠিক আছে, কমেন্ট তখনই করবেন যখন আমি করতে বলবো। তো এখন বলেন, আমি এখন কমেন্ট করতে বলতেছি, সেটা হলো বুঝছেন কিনা। এখন আপনারা কমেন্ট করে বলেন যে বুঝছেন কিনা কিংবা বোঝেন নাই। ভাই কেমিস্ট্রি ক্লাস কবে নেবেন? খুব শীঘ্রই নেব, বলে দেবো আমি। আমি কোর্স কিনি নাই, কোর্স নেব, অনেক দেখি কমেন্ট, এত কমেন্ট। এই যে সেই জন্য বলছি যে কমেন্ট করিও না কেউ, কারণ এই যে তোমরা যে কমেন্ট গুলো করছো, এই কোর্স কেনার কমেন্ট মানে ইত্যাদি ইত্যাদি কমেন্ট করছো, এগুলো তো আসলে ক্লাসের টপিক না ভাই। এগুলো যদি আলোচনা করতে যাই তাহলে দেখা যায় যে ক্লাসের টাইম মানে ওভার হয়ে যাবে, তাও ক্লাস শেষ হবে না। ভাইয়া লাস্টের আগের লাইনটা আরেকবার বলেন। লাস্টের আগের লাইন এইটা। এখানে ভাইয়া মান বসাইছি, তুমি এর মানটা দেখো, এর মানটা তুমি এই যে দেখো, আগে এখানে মানগুলো দেখে নাও। সি এর মান 0, এর মানও 0, বি এর মান -1/2 আর ডি এর মান হচ্ছে 3/2। এবার আসো, তাহলে এর মান যদি 0 হয় তাহলে কি লিখছি? 0 লিখছি। বি এর মান হচ্ছে -1/2, তাহলে এই যে -1/2 আর যা ছিল তাই। সি এর মান 0, ডি এর মান 3/2। ক্যালকুলেশন। বোঝা গেছে কি? তাহলে আমি বিদায় নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।